রুরাল টাইমসে আমরা শুরু করেছিলাম সরাসরি সমাজ নেতা। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে অশোক মাহাতো। ইনি একজন সমাজ নেতা হওয়ার পাশাপাশি জঙ্গলমহলের এই মুহূর্তে একমাত্র লোকাল রাজনৈতিক দল জঙ্গলমহল স্বরাজ মোর্চার অন্যতম একজন লিডার। তো আসুন জঙ্গলমহলের সমস্যা সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো আমাদের রয়েছে সেগুলা সরাসরি অশোকদার কাছ থেকে জানার চেষ্টা করি। জোহার অশোকদা। জোহার দ্য রুরাল টাইমসের সমস্ত যারা দর্শক বন্ধু আছেন এবং সমস্ত জঙ্গলমহলবাসী তথা সমস্ত ভারতবাসীকে আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে জোহার, নমস্কার। আচ্ছা দাদা, বহুদিন তো তুমি রাজনীতিতেও যুক্ত ছিলে, সমাজনীতি বা সমাজ আন্দোলনের সঙ্গে বহুদিন যুক্ত ছিলে। তো তোমার কি মনে হয় যে সমাজ আন্দোলন বা সমাজনীতি আর রাজনীতি দুটো কি পাশাপাশি একই সরলরেখায় চলে নাকি কোনো অমিল আছে? সমাজ আর রাজনীতি দুটো পাশাপাশি অবস্থান করলেও দুটোর ক্ষেত্র বিভিন্ন বিষয়ে আছে। আর আমাদের দেশের যে বর্তমান পরিকাঠামো, সেই পরিকাঠামোতে যেমন সমাজ আন্দোলনের গুরুত্ব আছে তেমনি রাজনৈতিক আন্দোলনের গুরুত্ব আছে। কিন্তু আমরা দুটোকে একই সরলরেখায় চালাতে গিয়ে আমরা কি করছি, রাজনীতি সমাজের মধ্যে গুলি দিচ্ছি, সমাজকে রাজনীতির মধ্যে গুলি দিচ্ছি। তার ফলে সমস্যাগুলোর সমাধানের থেকে নিজেদের সব থেকে যেটা তৈরি হচ্ছে যে আমরা কোথাও আনসাকসেসফুল, যেরকম একটা মানুষের মধ্যে একটা অসহায় ফিল হয়, ঠিক এরকম একটা অসহায় ফিল হচ্ছে, দিয়ে না সমাজনীতিকে উনি ঠিক দিশা দেখাতে পারছে না রাজনীতিকে দিশা দেখাতে পারছে। কোথাও না কোথাও নিজে যেরকম অসহায় হচ্ছে অপরকেও অসহায় করছে। তো এরকম জায়গা থেকে মূল যে বিষয়টা যে রাজনীতি আমি কেন করব আর সমাজ আন্দোলন বা সমাজনীতি কেন করব, এই দুটোর যদি আমি পারফেক্ট ডেফিনেশন তৈরি করতে পারি, এই পারফেক্ট ডেফিনেশন থেকেই সমাজ আন্দোলনের দিশা তৈরি হবে, রাজনৈতিক আন্দোলনের দিশা তৈরি হবে, যেটা এই মুহূর্তে অনেক সমাজ আন্দোলনের ক্ষেত্রে নেই বা অনেক রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে নেই। তার ফলে দল পরিবর্তন বলুন বা আন্দোলনে সামিল, আবার আন্দোলন থেকে ডিটাচ হওয়া, দুটোই কন্টিনিউ চলছে। আচ্ছা আচ্ছা, তো যেমনটা আমরা কুর্মী আন্দোলনের ক্ষেত্রে দেখছি, তো কুর্মী আন্দোলনের সঙ্গে তুমি দীর্ঘ একটা টাইম ধরে জড়িয়েছিলে। তো এই আন্দোলনে এসে আন্দোলন বা এই সমাজ সংগঠনগুলোর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক কি কি মানে তোমার চোখে ধরা পড়েছে? তো আমি আমার কথা বলি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে যখন সরাসরি সমাজে আছি, মানে তো সমাজের সুখে দুঃখে সবসময় আছি, কিন্তু সরাসরি একটি সমাজ সংগঠনে যুক্ত হওয়া, সমাজ আন্দোলনে যুক্ত হওয়া, সমাজ আন্দোলনে সামনে সারি থেকে সমস্যাগুলো তোলা, সমস্যার সমাধান বোঝা বা সমাজ আন্দোলনটার পরিস্থিতিটা বোঝা এবং সেই পরিস্থিতিতে কী কী সমস্যা সমাধান কী কী আছে, এগুলো যখন বোঝার চেষ্টা করলাম বা বুঝলাম, সেখানে দেখলাম যে বেসিক যে পয়েন্ট আছে সমাজ আন্দোলন, বর্তমান কুর্মী আন্দোলন যে তাৎপর্যতা, যেখান থেকে কুর্মী আন্দোলন শুরু হচ্ছে, ঠিক সেই জায়গাটাই নেতৃত্বরা যেটা বুঝছে, বোঝানোর সময় অন্য কিছু বোঝাচ্ছে, তার মধ্যে একটা জনতার মধ্যে একটা ধোঁয়াশা থাকছে। আমি যদি আজকের ডেটে কুর্মী আন্দোলনের স্ট্যাটাস নিয়ে যদি ডিসকাশন করি ওপেনলি, মানে আমি যদি কুর্মী কমিউনিটি হই বা না হই, যদি এটা মনে করি যে কুর্মী জনজাতি ব্রিটিশ যখন শাসন ছিল, সেই শাসনের ব্রিটিশদের যে সার্ভে ছিল বা ব্রিটিশরা যেসব লিখে গেছে সেই ডকুমেন্টসে কুর্মী জনজাতি ট্রাইব হিসেবে মেনশন করে, আমি সেই ক্ষেত্রে কুর্মী সবসময় জনজাতি বলি। আর আদিবাসী, এই অঞ্চলে যে সকল আদিবাসী জনগোষ্ঠীগুলো আছে দীর্ঘদিন যাবত সকলেই আদিবাসী। এবার যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, সংবিধান লাগু হচ্ছে, তখন যে একটা শব্দ আনা হয়েছে শিডিউল ট্রাইব। এবারে শিডিউল ট্রাইবে দেখা যাচ্ছে সেই সময় কয়েকটি জনগোষ্ঠী ছিল পশ্চিমবঙ্গের, বাকিগুলো ছিল না। বেঙ্গল ঠিক আছে, এবং অনেক স্টেটেই এরকম ছিল, কিন্তু প্রত্যেকটা সময় দেখা গেছে কোথাও না কোথাও ঠিক প্রসেসের মাধ্যমেই ইনক্লুশন হয়েছে। তো এটা একটা স্বাভাবিক। এবার ইনক্লুশন হওয়ার কারণগুলো কি? কারণগুলো দেখা যাবে যে বিগত দিনে কোথাও না কোথাও তার আইডেন্টিটি স্ট্যাটাসটা ছিল, তবেই তাকে এখানে আনা হয়েছে। তো এটা একটা প্রসিডিওরে হয়তো কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু বিষয়টা সত্য এবং বিষয়টা ন্যায্য এবং এটা সাংবিধানিকভাবে আজ না হলেও কালকে সমাধান হবে। কিন্তু সমাধানের তো নিশ্চয়ই, যেহেতু আমি ভারতীয় সংবিধানের যখন এসটিতে ইনক্লুশন হতে যাচ্ছি, তখন ভারতীয় সংবিধানের নিশ্চয়ই কিছু প্যাটার্ন আছে, আমাকে সেই প্যাটার্নে এন্ট্রি করতে হবে। এটা গেল একটা। আর একটা দ্বিতীয়ত দিক হতে পারে যেটা বর্তমান রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। আমরা যদিও এটা এই প্রসঙ্গ থেকে আমি একটু বেরোচ্ছি, যদি দেখা যায় মণিপুর থেকে যে রাহুল গান্ধীর যাত্রা, ন্যায় যাত্রা, ভারতবর্ষের ন্যায় যাত্রা এমন একটি জায়গা থেকে শুরু করছে, সেটা মণিপুর। এবং মণিপুরে যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে, সেই কনফ্লিক্টটা এন্টার ছোটনাগপুর বলুন বা টোটাল ভারতবর্ষ অন্যান্য রাজ্যগুলো বলুন, এই মুহূর্তে মহারাষ্ট্র, এই মুহূর্তে উত্তরপ্রদেশ, বিহার, সর্বত্র এরকম কনফ্লিক্টগুলো আছে। তো মণিপুর থেকে যখন একটি এরকম দেশের একটা বৃহত্তর দল এবং যার প্রতিষ্ঠা
স্বাধীন ভারতে হয়েছিল, সেরকম একটা দল যখন সেইখান থেকে ন্যায় যাত্রা শুরু করছে এবং যাদের মধ্যে এই কনফ্লিক্টটা বোথ কমিউনিটি লিডারের সাথে যখন কথা বলছে, আমরা আশা করেছিলাম বা সেই সূত্রেই আমি ওনাকে চিঠি লিখেছিলাম যে এইরকম সমস্যাটা গোটা দেশ জুড়ে আছে এবং ভারতবর্ষের যে সকল বড় রাজনৈতিক দলগুলো তাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে, কারণ তারা দেশ পরিচালনা করছে। এবার দেশ পরিচালনা করছে যখন দেশের সমস্যা, তার সাংবিধানিক সমাধান দরকার। তো এইটাকে রাজনৈতিকভাবে যতক্ষণ না সাংবিধানিকভাবে সমাধান করার অগ্রসর বা একাগ্রতা না থাকবে ততক্ষণ এটা কিন্তু সম্ভব নয়। আবার অপরদিকে যে সামাজিক আন্দোলনগুলো চলছে, সামাজিক আন্দোলনের ক্ষেত্র থেকেও সাংবিধানিক যে সমস্যা এবং তার সমাধান রয়েছে সেটাও পলিটিক্যাল পার্টিগুলো অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই যে দুটোর যে গ্যাপ, যেটা ব্রিজ হওয়ার কথা ছিল, সেটা গ্যাপ হয়ে যাচ্ছে। তার ফলে এই সমস্যা রাজনৈতিক দলগুলোও কি করছে, অনলি ফর ভোট ব্যাংক। এবার ভোট ব্যাংক দেখছে আমি অন্য শুধু যদি ভোট ব্যাংক তৈরি করতে পারি তাহলে আমার সমস্যা নেই। তো পলিটিক্যাল পার্টির কাছে হয়ে যাচ্ছে ভোট ব্যাংক, সোশ্যাল অর্গানাইজেশনের কাছে হচ্ছে যে পলিটিক্যাল পার্টির উপর কতটা চাপ সৃষ্টি করতে পারলাম। এবার দুইটার যতক্ষণ না ব্রিজ না তৈরি হচ্ছে এবং সেই ব্রিজটা যতক্ষণ না কনস্টিটিউশনালি না হবে তখন এই সমস্যার সমাধানগুলো আসবে না। আর আজকে এই সমাজ আন্দোলনের ক্ষেত্রেও ঠিক যে বৈষম্য তৈরি হয়েছে, আজকে বেঙ্গলের সংগঠন যদি দেখেন, আপনি যদি আসামের দেখেন, ঝাড়খণ্ডের দেখেন, উড়িষ্যার দেখেন, তো এই যে বৈষম্যটা তৈরি হয়েছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের ডিফারেন্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। কেউ বলছে আমাদের ইলেকশন করা দরকার, কেউ বলছে ইলেকশন করা দরকার নেই, কেউ বলছে আন্দোলনটাকে আমাদের শুধু কালচারই যদি আমরা রিফর্ম করি, ঠিক আছে, যেটা আমাদের কিছুটা কালচার কোথাও হারিয়ে গেছে, এটা স্বাভাবিকভাবে যখন আমরা বিজ্ঞানের যুগে এত অগ্রসর হয়েছি কোথাও না কোথাও সেটা স্থায়ীভাবে হবে, আমাদের এটা করলেই হবে। অর্থাৎ বেসিক যে বিষয়টা, যে বেসিক যে ইনফ্রাস্ট্রাকচারটা, এর যে প্যাটার্নে আমরা সেখান থেকে গোল ঘুরছি। এবং কারা ঘুরছে? নেতৃত্বরাই ঘুরছে। এবার নেতৃত্ব ঘোরা মানে সমাজের একটা অংশকে ঘোরাবে, তাহলে আমাদের সমাজের মধ্যেই ঠিক এর সমস্যা সমাধানে 4-5টা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে রাজনৈতিক দলগুলোরও সুবিধা হচ্ছে। যে অভিযোগটা সমাজ নেতৃত্বরা করে যে রাজনৈতিক দলগুলো আমাদেরকে ঘোরাচ্ছে কারণ আমাদেরই কারণ, আমরাও ঘুরছি, ওরাও ঘুরছে, তার ফলে সমস্যাটার সমাধান আছে কিন্তু সমাধান অধরা থেকে যাচ্ছে। একদম, মানে ওইটা একটা এটার নেগেটিভ সাইড। তো নেগেটিভ সাইডটাকে আমরা ওভারকাম করবার জন্য অ্যাকচুয়ালি দুপক্ষকেই এগিয়ে আসতে হবে। একদম নতুন লিডারশিপ একটা উঠে আসছে। একদম নতুন লিডারশিপ। দ্বিতীয়ত, একটা সমাজ মানে একটা বৃহত্তর জায়গা। একটা সমাজ কিভাবে এগোবে, সমাজের 3-4টা ক্ষেত্র থাকতে হবে। একটা যেরকম এডুকেশন, যে কোনো সোসাইটিকে যদি এগোতে হয় তাহলে তার শিক্ষার দিক থেকে এগোতে হবে। শিক্ষার সাথে এগোনোর সাথে সাথে যে এলাকায় সে বসবাস করছে সেই এলাকার অর্থনীতির যে নির্ভরতা, সেই নির্ভরতায় আরও বেশি নিজেদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরতে হবে। এবং সাথে সাথে আমাদের জাতীয় স্তরে বা রাজ্য স্তরে বা আন্তর্জাতিক স্তরে যে পার্টিসিপেন্ট হওয়া দরকার, সেটা থ্রু এডুকেশন না হলে হবে না, তাহলে সেক্ষেত্রে এগোতে হবে। এরপর প্রত্যেকটা, যেহেতু আমরা সমাজ সংগঠনে যদি কথা বলি, কিছু ভিলেজ আছে, যে ভিলেজের মধ্যে এরিয়া বেশ কিছু কনফ্লিক্ট আছে, তাহলে সমাজ সংগঠন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সমাজের কথা বলছি, আমরা সকলে এক জায়গায় আসবো এবং তার জন্য নির্দিষ্ট একটা ব্লুপ্রিন্ট দরকার। এবং সেটা আজকে ব্লুপ্রিন্ট করলে কালকে ইমপ্লিমেন্ট হবে এরকম নয়, হয়তো 30 বছরের আমাকে একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। এবং সেই 30 বছরের আমরা হয়তো ক্যাডার হলাম, প্রত্যেকে লিডার নয়, আমরা ক্যাডার হলাম, যে প্রত্যেকের কাছে এই দায়িত্ব রাখতে হলে যে সমাজে আমাদের হয়তো 100টা গ্রাম আছে, 100টা গ্রামকে আমরা 3 বছরের মধ্যে এই গ্রামগুলোকে এই অবস্থায় নিয়ে আসবো। যদি আমরা এরকমভাবে টার্গেট করে চলি তাহলে আমরা এগোবো। আর যদি আমাদের টার্গেট থেকে 2016তে করবো, 2018তে করবো, 25-এ করবো, 26-এ করবো, এটা পসিবল নয়। এটা সমাজ মানে তার দীর্ঘ চিন্তনশীল হবে এবং সমাজকে একটা স্থায়ী জায়গায় এনে করে দাঁড় করাতে হবে। তার জন্য যে নেগেটিভিটিগুলো আছে তার সময়ের সঙ্গেই তাকে পরিবর্তন করতে হবে। হঠাৎ করে আমি হুইপ দিলাম পরিবর্তন হবে, এরকম সমাজে হতে পারে না। তো তুমি নতুন লিডারশিপ উঠে আসার কথা বললে, তো নতুন লিডারশিপ যারা উঠে আসবে তাদের মধ্যে কি কি কোয়ালিটি তোমার মধ্যে থাকা উচিত, বা তাদেরকে কোন জিনিসগুলোতে তুমি সতর্ক করবে? একজন নতুন প্রজন্মের লিডার হিসাবে তুমি কোনগুলোতে সতর্ক করবে যে এই দিকগুলোতে তাদের সতর্ক থাকা প্রয়োজন, আর তাদের মধ্যে এই কোয়ালিটিগুলো থাকা আবশ্যক? আমি যদি লিডারের কথা বলি, আমাদের সমাজে প্রত্যেকেই লিডার আমি মনে করি। যদি ক্যাডারের কথা বলি, প্রত্যেকেই ক্যাডার। কারণ কি হচ্ছে, প্রত্যেকের একটা নিজস্বতা আছে, প্রত্যেকের একটা কোয়ালিটি আছে। যদি আমি ধরি আমার এলাকায়, এটা যদিও মানে আমাদের যেহেতু এগ্রিকালচার টাইপ বলা হয়, মানে কৃষিভিত্তিক পরবগুলো বলা যায়, এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে একটা কৃষি বিশ্ববিদ্যালয় আছে বিসিকেবি। তো বিসিকেবির ব্রাঞ্চ আছে আমাদের এখানে, ব্রাঞ্চ বলতে রিজিওনাল রিসার্চ স্টেশন, ঠিক আছে। তো এই অঞ্চলের যেহেতু কৃষিভিত্তিক, যে সকল এখানে চাষবাসের যে বিষয়গুলো আছে, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং কর্মীরা কৃষির সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে। তাহলে একটা ফার্মার্স পরিবার থেকেই তো আমরা উঠে আসছি, আমি হই, আপনি হন, বা অন্য যে কেউ, আমরা ফার্মার্স পরিবার থেকে উঠে আসছি। তাহলে ফার্মার্স পরিবার থেকে উঠে আসছে, তাহলে আমাদের অর্থনীতি হচ্ছে ফার্মার্স। তো আমরা যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতির সাথে যুক্ত আছে, বা আমাদের কৃষি নির্ভরশীলতা এবং আমাদের কালচারগুলো কৃষির সাথে যুক্ত রয়েছে, তো আমাদের কৃষি ডেভেলপমেন্ট হবে, এটাই স্বাভাবিক। আমি যদি ধরি, আমরা অনেক চালের নাম জানি বা অনেক কিছু ফসলের নাম জানি, আজকে প্যাকেটিং ভাবে বিক্রি হচ্ছে,
ছোটনাগপুর থেকে কেন এগুলো প্যাকেটিং করে বিক্রি হবে না দেশে বিদেশে? কারণ আমরা তো এই সভ্যতার সৃষ্টির সাথে যুক্ত আছি, একদম ঠিক আছে। তো তাহলে এটা সমাজকে কে দিশা দেখাবে? একজন ফার্মার। আবার যদি দেখা যায় সেই ফার্মারের সন্তান যদি শিক্ষায় শিক্ষিত হলো, শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চশিক্ষিত হলো, এবার সেই শিক্ষার দিক থেকে যদি আমার সোসাইটির যে সকল ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে তাদেরকে পথ দেখাতে পারে, ঠিক সোসাইটির প্রত্যেকটা ব্যক্তি এরকম তার নিজস্বতা কিছু না কিছু আছে পথ দেখাতে। আজকে যদি আমি 3টে জিনিসের উপর ফোকাস করি, যে আজকে আমাদের সমাজ বেশিরভাগ ক্ষেত্রেই এই 3টা জিনিসকে গুরুত্ব দিচ্ছে না বা 3টা জিনিস থেকে পিছিয়ে আছে। একটা হচ্ছে আমাদের এই ছোটনাগপুর জুড়ে আমাদের কমিউনিটির মধ্যে যে অর্থনীতির যে দিকগুলো আছে বা আমাদের দেশের অর্থনীতি, রাজ্যের অর্থনীতি নিয়ে ঠিক সেভাবে দিশা দেখানোর জন্য আমাদের মধ্যে কিন্তু এখনও সেরকম গুরুত্বপূর্ণ কোনো অর্থনীতিবিদ নেই। তাহলে অর্থনৈতিকভাবে একটা দেশকে দিশা দেখাবার জন্য কিন্তু আমাদের মধ্যে সেই সংখ্যাটা কিন্তু নেই। অপরদিকে দেখা যাচ্ছে যে মানে যারা বেশি বঞ্চিত হয় তারা বেসিক্যালি সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, কোথাও লিগালি বঞ্চিত হচ্ছে। এই লড়াইটাকে সম্পূর্ণ করার জন্য যে লিগাল এক্সপার্ট দরকার, সেই লিগাল এক্সপার্টের সংখ্যা কম। আজকে আমি আর আপনি যে বসে আছি দ্য রুরাল টাইমসে, এই ইন্টারভিউটা তো অন্য কোনো বড় মিডিয়া করবে না, কারণ তাদের যতটা প্রয়োজন তারাই করবে। কারণ মিডিয়া হাউস তো কোথাও না কোথাও একটা সিস্টেমের মধ্যে নিয়ন্ত্রণ আছে, হয়তো এমপ্লয়ি চাইলেও করতে পারে না। কিন্তু আপনি এটাকে ছোট বলুন চাই বড় বলুন, একটা যে কোনো ইনস্টিটিউটের শুরুটা এইভাবেই হয়। তাহলে আপনি করছেন কারণ আপনি জানেন যে এখানে এই সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধান খুঁজতে হবে। মানে অ্যাজ এ আপনি এই কাজটা করছেন, সাথে সাথে আপনি ভাবছেন যে আমি যে জায়গায় জন্মগ্রহণ করছি সেখানে আমার কিছু গুরুত্বপূর্ণ দান প্রতিদান থাকা দরকার। তাহলে কোথাও না কোথাও এই জায়গায় পার্টিসিপেশনটা বাড়াতে হবে। আজকে আমি যদি ধরি যে কোনো বড় বড় পরবগুলো আমরা যেভাবে ন্যাশনাল মিডিয়াতে দেখি, আমাদের এখানকার যে পরবগুলো নিয়ে কি 10 মিনিট ডিসকাশন হয় না, কারণ হচ্ছে আমাদের সেখানে রিপ্রেজেন্টেশন নেই বা আমাদের সেই হাউস নেই। তাহলে এরকম যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোয় তাহলে প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে। আবার ধরলাম আমি সমাজের একজন হোল টাইমার ব্যক্তি, তাহলে আমি সমাজের হোল টাইমার ব্যক্তি, তাহলে আমি সমাজে যে হোল টাইমার, সমাজের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যারা হয়তো সময় দিতে পারছে না, তার মধ্যে আমি একজন সময় দিতে পারছি, তাহলে আমার কিছু গুণ থাকবে যে কমিউনিকেশন করে দেওয়া, যে ঠিক আছে কোনো একটা ছেলে হয়তো পড়াশোনা করতে পারছে না আর্থিক সমস্যায়, কিন্তু ছেলেটার মধ্যে মেরিট আছে, তাহলে আমি সেই লোকটাকে খুঁজে বার করবো যে সমাজের লোকটা অনেক এগিয়ে গেছে, তার চিন্তাধারা আছে যে আমি বছরে 5 জনকে আর্থিক সহায়তা করব যারা এই লেভেলে এডুকেশন যেতে চায়, তাহলে আমার কানেকশনটা সেটা। আবার দেখা গেলো গ্রামে একটা সমস্যা হয়েছে, সেটাকে কেন্দ্র করে পাড়ার মধ্যে বিভাজন হয়ে গেছে, থানা পুলিশ হয়ে গেছে, তাহলে আমার যদি এতগুলো সমস্যা এই গ্রামের মধ্যে তৈরি হচ্ছে, তাহলে আমাদের এই যারা আমরা অ্যাক্টিভিস্ট আছি 4-5 জন অ্যাক্টিভিস্ট যদি বিভিন্ন কেউ হয়তো লিগাল অ্যাক্টিভিস্ট হতে পারে, আমি হয়তো একজন নর্মাল অ্যাক্টিভিস্ট হলাম, কেউ একজন শিক্ষক গেল গিয়ে হয়তো পাড়ায় বোঝালো যে এই সমস্যার সমাধান হয়তো আপনি এখানে করতে পারছেন না, কিন্তু গাছতলে গিয়ে করবেন, এবং সেটা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়ে সেখানে আর্থিক লস হবে, একটা শত্রুতা তৈরি হবে, কিন্তু আমরা এটা গ্রামের মধ্যে করতে পারি। কারণ আমি যদি মনে করি যে এটা ন্যায়, তো এটা এখানেও ন্যায় হবে, ওখানেও ন্যায় হবে, সেটা তো বেসিসের উপর দাঁড়িয়ে। তো তাহলে এটা আমরা পাড়ার মধ্যে, যেহেতু সমাজের কথা বলছি, পাড়ার মধ্যে সমস্যাটা মেটানো যায়, তাহলে একটা সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, তো সমাজকে এগিয়ে নিতে গেলে সমাজের প্রত্যেকটা সমস্যাকে সমাধানের জন্য নির্দিষ্ট সময় রেখে নিঃস্বার্থভাবে কাজটা করতে হবে। আর এই কাজটা কোনো একজন ব্যক্তির দ্বারা সম্ভব নয়, প্রত্যেকের কন্ট্রিবিউশন দরকার, প্রত্যেকের, তবে একটা সমাজ সেই জায়গায় দাঁড়াবে। আমি হয়তো নাম নিচ্ছি না, এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতিতে একটা সোসাইটির প্রচুর মানে কি বলবো, যে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, ওই সোসাইটির কোনো আন্দোলন দেখিনি, এবং সামান্য হয়তো একটা কোনো আপনি বড় সিটির নাম বলুন, সেখানে হয়তো 30 জন আছে ম্যাক্সিমাম, তারা ওই সিটির হয়তো 50% অর্থনীতি নিয়ন্ত্রণ তারা করে। তো তাহলে কোথাও না কোথাও তাদের অ্যাক্টিভিটি, এই যে নিঃশব্দ অ্যাক্টিভিটি সমাজের স্বার্থে, তারা কিন্তু আবার তারা তাদের নিজের সমাজের লোককেই কিন্তু উপরে তুলছে। তো তাহলে এটা কিন্তু করা যায়, না বলেও করা যায়, কিন্তু এই যে আমার যে করার চিন্তা ভাবনা আর করার জন্য যে প্রত্যেকের নিঃস্বার্থ দিয়ে করার চিন্তা ভাবনাটাকে প্রকাশ করা, এইটাই হচ্ছে মূল বিষয়। আর আমরা যেটা করছি বেসিক্যালি, এটা বলাটা ঠিক হবে না, তবু বলছি, আমরা লোক দেখানো, মানে আমাদের এই চলতি ভাষায় লোক দেখানো কাজটা আমরা বেশি করছি। আর লোক দেখানো কাজের ফল কি হয় আমরা প্রত্যেকেই নিজের থেকে অনুভূতি প্রকাশ পাই। তো দাদা, তুমি যেটা বললে যে গাছতলায় বিভিন্ন গ্রামের মানুষরা নিয়ে যে সমাধান, তো এরকমটা তো আমাদের কুর্মী কমিউনিটির মধ্যেও, যেটা আমাদের যে স্ট্রাকচার ছিল মাহাতো পরগনায়ের যে স্ট্রাকচার, সেখানে ঘরের হেড থেকে আরম্ভ করে সবার তাতে পার্টিসিপেশন একটা থাকতো। তাহলে তুমিও সমাজ আন্দোলনে ছিলে, তাহলে তুমি কখনো এই স্ট্রাকচারটাকে এস্টাবলিশ করার চেষ্টা করোনি? আমি আমার সমাজ আন্দোলনের কথা আগে বলছি, ছাত্র অবস্থায় বা তার থেকে, ঠিক আছে, গ্রামে এরকম ছোটোখাটো সমস্যা হতো, ঠিক আছে, ছোটোখাটো সমস্যার যখনই হতো তখনই আমাদের বাড়িতে আসতো, আরও কয়েকটা বাড়িতে যেত যে এরকম একটা মিটিং করতে হবে। তো সন্ধ্যেবেলা যার সমস্যা বা কোনো একজন ব্যক্তি গোটা পাড়া ডাকলো,
পাড়া ডেকে কী সমস্যা হয়েছে জানা হলো, জানা হওয়ার পর পাড়ার সকলে মিলে বসে করে অনেক সমাধানই হয়েছে, এবং এই সমাধানগুলো এমন সমাধান হয়েছে যে কালকে আবার দুজনে একসাথে মিলেমিশে থাকছে। ঠিক আছে, এটা বেসিক্যালি কি হয়, মানে একটা ইগো প্রবলেম হয়ে যায়। ও নিজেও জানে যদি আমি কোনো ভুল কাজ করি, আমি তো জানি আমি ভুল কাজ করেছি, কিন্তু আমাকে যদি বোঝানোর মতো, হয়তো আমার সাথে অভিজিতের গন্ডগোল হয়েছে, আমি তো অভিজিতের কাছ থেকে শুনবো না, কিন্তু এক্স ওয়াই জেড যখন এসে করে বলবে যে অশোক তুমি এটা ভুল করেছো, ঠিক আছে, এটাকার বাড়িও না, এটা ভুলটা ভুলই, তুমি বিশ্বের যে কোনো প্রান্তে যাও এটা ভুল হিসাবেই স্টাবলিশমেন্ট হবে, তুমি ওখান থেকে বেরিয়ে এসো, ঠিক আছে, আর আগামীর যে পথটা সেটা তুমি সঠিক করো। ঠিক গ্রামের বিচারগুলো তো এইভাবেই হয়। তো সেক্ষেত্রে দুটো জিনিস থাকে, যে গ্রামে যে কোনো কিছু অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে পার্টিসিপেন্ট সবার থাকে, তাহলে একে অপরকে দেখে মুখ ভারী হয় না, এক। আর দ্বিতীয়ত পাড়াগত যেটা ইউনিটি, যেটা বিগত দিনে ছিল, যেটা আজকে অনেকটা পাড়াগত ইউনিটি কমে গেছে, হয়তো কোনো ক্ষেত্রে, হয়তো কোনো গ্রামে হয়তো সামাজিক আন্দোলনের প্রভাবে সেটা পুনরায় হয়তো আবার গঠন হচ্ছে, কিন্তু অনেকটা কমে গেছিলো, সেইটা রিকভারি। আজকে একটা পাড়ার মধ্যে যদি ইউনিটি থাকে, তাহলে পাড়ার মধ্যে কেউ খারাপ যেমন ঢোকাতে পারবে না, আবার পাড়ার ভালোটাকেও কেউ নষ্ট করতে পারবে না। তাহলে স্বাভাবিকভাবে এইটা কিন্তু ওই সিস্টেমের মধ্যে একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। আর যেটা আমি বলছি যে সামাজিক আন্দোলনের আর রাজনৈতিক আন্দোলনের মানে একই সরলরেখায় চলতে পারে না, কারণ একটা রাজনৈতিক দলে পাড়ায় 4টা ঝান্ডা থাকতে পারে, ওই 4টা ঝান্ডায় 4টা লোকের মধ্যে 4টা বিচার থাকবে, 4টা বিচারের মধ্যে একে অপরের যা মিডিয়াতে মানে বিতর্ক শোনা যাচ্ছে, তো ওতে তো একে অপরের মধ্যে মারপিটও করবে। কারণ আমরা দেখি মুখ্যমন্ত্রী বা বিরোধী দলতা মারপিট করবে না, কিন্তু দুই দলের সমর্থক মারপিট করে, সেটা আমার গ্রামেও হতে পারে। কিন্তু সমাজের এই যে গঠনমূলক চিন্তাভাবনা যদি থাকে, 4টা ঝান্ডা 4 জায়গাতেই থাকবে, কিন্তু একটা লোকের সাথেও খারাপ ব্যবহার হবে না, সবাই সবার সাথে হাত মিলিয়ে চলবে। আমি ওটা বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্নটা অন্যটা ছিল, যে হচ্ছে মানে আমার পার্টিসিপেট, হ্যাঁ, মানে তুমি এইটা স্টাবলিশ করার চেষ্টা করোনি কেন? মানে যেহেতু আমাদের এই মাহাতো পরগনার যে সিস্টেমটা, এই সিস্টেমটা অনেকটাই ভেঙে গেছে, অনেকটাই ভঙ্গুর হয়ে গেছে এখন। তো এটা তুমি যখন সমাজ আন্দোলনে ছিলে, তখন তুমি এটাকে স্টাবলিশ করার চেষ্টা কতটা করেছিলে, বা আদৌ কি করেছিলে? এটা সমাজ আন্দোলনের আমি আগের কথা বললাম, ঠিক আছে, মানে সমাজ আন্দোলনের আগে, ঠিক আছে, আমি যখন সরাসরি সমাজ আন্দোলনের অংশগ্রহণ করছি বা সমাজের বিষয় নিয়ে যখন কন্টিনিউ বিভিন্ন জায়গায় যাচ্ছি, তার আগের কথা বলছি, পাড়ায় এই সিস্টেম ছিল। কিন্তু আপনারা জানেন যে রাজনৈতিক বিষয়টা এমন বেশি ইন্ধন হয়ে গেছে, মানে যেহেতু রাজনৈতিক বিচারের ক্ষেত্রে অনেকটা ব্যাপার চলে আসে, আমাকে আলাদাভাবে রাজনৈতিকভাবে ট্রিট করা হবে, আপনাকে আলাদাভাবে ট্রিট করা হবে। কারণ আপনি যখনই যেটার উপর প্রোটেস্ট করবেন, ন্যায় কথা বলবেন, যদি অপরপক্ষ মনে করে যে এটা আমার রাজনৈতিক বিচারধারার বিপরীত হচ্ছে, তো সেটা তার বিরুদ্ধে আছে, তাহলে আমি যতই ভালো সুবিচার দিই না কেন আমার মানবে না। এবারে এইটাকে ঠিক করতে পারে সমাজ আন্দোলন। এবারে সমাজ আন্দোলনে প্রত্যেকটা গ্রামের 100% পার্টিসিপেন্ট তখনই তৈরি হবে যখন একটা নির্দিষ্ট ব্লুপ্রিন্ট তৈরি হবে। আমাদের সমাজ আন্দোলনের যেটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই সমস্যা হবে, কারণ সমাজ আন্দোলনের তো কোনো একটা দিশাই চলছে না। ধরুন আমি আমার গ্রামটায় কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে চেষ্টা করছি, সেই গ্রামে আরেকজন ইনফ্লুয়েন্স সৃষ্টি করবে। কারণ কি হচ্ছে, এই কাজটা হচ্ছে অনেক বৃহৎ কাজ, আর ইউনাইটেডলি কাজটা করতে হবে, নাহলে আমরা তো সবাই একে অপরের সাথে কানেক্টিং। আর দ্বিতীয় হচ্ছে, একটা যেহেতু একদিকে যেমন এই সিস্টেম রয়েছে, অপরদিকে তো সবাই আজকে আইন বিষয়ক অনেক বেশি সচেতন হয়েছে, কিছু হলেই সাথে সাথে গিয়ে সে আইনি স্টেপ নিয়ে নিচ্ছে। এবার আইনি স্টেপ নেওয়ার পর সেখানে ইন্টারফেয়ার করাটাও একটা যে কোনো সমাজকর্মীর ক্ষেত্রে খুব অসুবিধাজনক। কখন হতে পারে, যখন কোনো কিছু ঘটনার ক্ষেত্রে, যেমন বিগত দিনে ঘটনা ঘটলো, সাথে সাথে বলো যে দাদা এরকম একটা কিছু ঘটনা ঘটলো, কী করা যায়। এবার সেটা বোথ পার্টিকে যদি আমার বলার মতো জায়গায় থাকে, তবেই আমি বলতে পারবো, নাহলে সেই ঘটনায় ইন্টারফেয়ার করা তো পরবর্তীকালে আমার এগেনস্টে লিগ্যাল স্টেপ হবে, বা সে হয়তো নিজেই বলবে যে সে ওই পক্ষ নিয়েছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাটাকে সম্পূর্ণ তখনই করা যাবে যখন একটা সমাজ আন্দোলনের ভিতটা এরকম একটা ব্লুপ্রিন্টের মধ্যে দিয়ে যাবে, এবং আমাদের একটা চিন্তাভাবনা থাকবে যে সমাজটাকে আমরা একটা গঠনমূলক জায়গায় নিয়ে যাবো। তখন সেই মানুষটাও ভাববে, কারণ আজ না হলো কাল তো তাকে সেই সমাজের এই ব্যবস্থার মধ্যে থাকতে হবে, এবং সেও চাইবে যে সমাজে শান্তি বজায় থাকুক, আর শান্তি মানে উন্নয়ন আসবে, তো স্বাভাবিকভাবে সেটা মেনে নেবে। কিন্তু এইটা মানে যতটা ইজি ভাবা হচ্ছে অতটা ইজি নেই। মানে যারাই করতে গেছে তারাই অনেকটা ক্ষেত্রে কালিমালিপ্ত হয়েছে, বা কিছু কিছু করার ক্ষেত্রে তার উপর অন্য কিছু ব্লেম চলে এসেছে, কারণ এই বর্তমান রাজনৈতিক অনেক বেশি নিয়ন্ত্রণ হয়ে গেছে গ্রামগুলোর প্রতি। আচ্ছা, আর তাহলে সমাজ আন্দোলনের এই যে এত বড় দায় আছে একটা সমাজ আন্দোলনকারীর উপর, যে কোনো আন্দোলনকারীর উপর হতে পারে, তাহলে সেই সমাজ আন্দোলনের এই এত বড় দায়ভার নিয়ে রাজনৈতিক আঙিনায় বিচরণ করা, যেটা এই মুহূর্তে লোকসভা ভোটে প্রার্থী দেওয়া হয়েছে, তো এই মতটাকে কি মানে তুমি সমর্থন করছো নাকি সমর্থন করছো? আমি ব্যক্তি বলুন বা একজন সমাজের মানুষ বলেন, বা একজন যদি আমি সমাজের মানুষ এই মানে কর্মী কমিটিতে নাও হয়, আমার সাধারণ জায়গা থেকে যেটা মনে হয়েছে, রাজনৈতিক আন্দোলন সামাজিক আন্দোলন দুটো পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা। সমাজ আন্দোলন সমাজের ভিত তৈরি করা, আর রাজনৈতিক আন্দোলন আলাদা। আমি যদি বলেন
যে আমার রাজনৈতিক আন্দোলনের ভিতটা কোথায়। রাজনীতি মানে আমি সার্বিক বিষয়ে এসেছি, আর সার্বিক বিষয় মানে যেটা আমার বিষয় সেটা দেশের বিষয়। তো আমার বিষয়টা যদি দেশের বিষয় না হয়, তাহলে আমার রাজনৈতিক আন্দোলনের দিক এবং দিশা নিয়ে সন্দিহান জায়গা থাকছে, তাহলে আমি রাজনৈতিকভাবে তৈরিই নয়। আমি একটা হঠাৎ ইমোশনালি আমি একটা এন্ট্রি করলাম। পলিটিক্সটা ইমোশনালি এন্ট্রি করার জায়গা নয়। পলিটিক্সটা হচ্ছে যা যা আমাদের সমাজে সমস্যাগুলো চোখে আমরা দেখছি তার সমাধানের রাস্তা হচ্ছে রাজনীতি, কারণ এর মাধ্যমেই সমাধান বেরোবে। তাহলে আমাকে যখন সার্বিকভাবে সমাধান করতে হবে, তাহলে আমাকে রাজনৈতিক আঙিনায় আসতে হবে। আর রাজনৈতিক আঙিনাটা কোনো একটা সোসাইটি বা একটা কমিউনিটি দ্বারা হতে পারে না। আমার রাজনীতিটাকে আমি স্বীকার করছি, কিন্তু এইভাবে কমিউনিটিগত সরাসরি পলিটিক্সে অংশগ্রহণটা কোথাও না কোথাও একটা মানে নিজেদের কাছে তো দায়িত্ব আসবেই, সাথে কোথাও না কোথাও সামাজিক আন্দোলনের যে সিম্পেথিটা থাকে বা সামাজিক আন্দোলনের যে ইস্যুর যে সিম্পেথিটা থাকে বা পলিটিক্যাল পার্টির উপর যে প্রেশার থাকে, ওরা প্রেশার ফ্রি হয়ে গেল যে আপনারা তো আপনাদের রাজনৈতিক চিন্তাধারায় ময়দানে এসেছিলেন, আপনারা হেরে গেছেন, তাই এই দাবিটা তুলবেন না। আপনারা রাজনৈতিকভাবে শক্তিশালী হন, ঠিক আছে, আপনাদের প্রতি আমাদের সিম্পেথি ছিল, কিন্তু আপনারাই তো আমাদের ভোটের উপর প্রভাব ফেলেছেন। আলটিমেটলি যদি জিতেও যায় তাও গুরুত্ব দেবে না, হেরে গেলেও তো আবারই গুরুত্ব দেবে না, কারণ একটা রাজনৈতিক দলের কাছে প্রধান গুরুত্ব হচ্ছে তার ভোট ব্যাংক। আর আপনি যখন তার ভোট ব্যাংকেই যখন তার থাবা বসাচ্ছেন, তখন যতটুকু সিম্পেথি থাকে সেখান থেকে বেরিয়ে যাবে, সেটা রাজনৈতিক মতাদর্শের উপর আসবে। যদি ধরুন আজকে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা অন্যান্য দলগুলো তারা তাদের ডেভেলপমেন্টে আসবে, অন্য দল তার যে রাজনৈতিক আদর্শ বিচার লড়াই আছে তার উপর আসবে। এবার তার মধ্যে যদি তার ম্যানিফেস্টোতে এটা থাকে তবে সে বললো, ম্যানিফেস্টোর বাইরে হলে জাস্ট আউট অফ পার্টি লাইন যে ঠিক আছে এটা থাকলো। আচ্ছা, তাহলে 2021-এ সমন্বয় মঞ্চের একজন ব্যক্তি হিসেবে তুমি সেখানে সমন্বয় মঞ্চের ব্যক্তি ছিল এবং সমন্বয় মঞ্চের তরফ থেকে গোপীবল্লভপুরে প্রার্থী ছিল। আর 2023-এ আমাদের যে পঞ্চায়েত ভোট হয়েছিল সেখানেও কুর্মী সমাজ থেকে একটা পঞ্চায়েত ভোটে কিছু কিছু এরিয়াতে, সব ক্ষেত্রে যদিও নয়, কিছু কিছু এরিয়াতে প্রার্থী দেওয়া হয়েছিল, সেটারও একজন অংশ তুমি ছিলে। তাহলে সেই সময় অংশ ছিলে, এখন এটার মানে বিরোধিতা করছো, তো এটা কেন? 2021-এর যে প্রসপেক্টাস ছিল একজন আন্দোলনকারী হিসাবে, যে একটা লাস্ট স্টেজে মুভমেন্ট, আমরা অবস্থান ধর্ণা বিক্ষোভ করলাম, অনশনে গেলাম, বন্ধ করেছি। আমাদের ডিমান্ড খুব একটা বেশি ছিল না যে এই রিপোর্টটা পাঠানোর ব্যবস্থা করুন, আর এই নির্বাচনে রাজনৈতিক দলগুলো একটা গুরুত্বপূর্ণ স্ট্যান্ড নিক। এটা কিন্তু গুরুত্বপূর্ণ স্ট্যান্ড নিচ্ছে, কিন্তু সেটা আউটার তাদের লাইনের বাইরে। মানে এটা ধরুন আমি আপনাকে বললাম যে কানে কানে ঠিক আছে এটা হয়ে যাবে, কিন্তু একটা ইস্যু তো কানে কানে হতে পারে না। আবার যদি দেখা যায় তাদের লাইন ঠিক ছিল, 2021-এ তাদের যে পলিটিক্যাল ম্যানিফেস্টো তারা লিখেছিল যে আমরা এটা সেন্ট্রালকে পাঠিয়ে দিব। এইবারে যেহেতু লাস্ট স্টেজে এসে আমরা যখন দাঁড়াচ্ছি, কোনো রাজনৈতিক দল ইয়ে করছে না, ঠিক সেই জায়গা থেকে আমাদের নির্বাচনটা, মানে 2021-এর কথা বলছি আমি, আজকে দাঁড়িয়ে আজকের পজিশন নিয়ে কথা বলছি না, সেই জায়গা থেকে নির্বাচন। এবার নির্বাচনে দাঁড়িয়ে কি হলো, দাঁড়াবার পর যেটা হলো ভোট সংখ্যা ন্যূনতম 1, নির্বাচনের সমর্থনে ক্যাম্পেইন করার লোক সংখ্যা খুব কম। যারা আন্দোলনে সামিল হতো তারা প্রত্যেকেই যে যার রাজনৈতিক দল মতাদর্শে বিশ্বাস করে, সেই রাজনৈতিক দলকে, সেই প্রতিনিধিকে জেতানোর জন্য 100% তারা লেগে পড়েছে এবং তারা দাবির পক্ষে আছে, কিন্তু এই রাজনৈতিক লড়াইয়ের পক্ষে নেই, কারণ তারা মনে মনে একটা রাজনৈতিক দলকে ভালোবেসে। তো 2021 থেকে আমরা যদি শিক্ষা না নেই, তাহলে কিন্তু আমাদের যে রাজনৈতিক লাইন কোথাও না কোথাও আবার পুনরায় ভুলের শিকার হতে হয়। সেটা আমি ভুল করি, চাই আপনি ভুল করুন, পৃথিবীর অন্য কেউ ভুল করুন, ভুলটা কিন্তু ভুল। আবার এটা ঠিক, যদি ওই ভুলটা হয়তো না করতাম, হয়তো আমার চোখে এই এক্সপিরিয়েন্সটা ধরা পড়তো না যে অ্যাকচুয়ালি সমাজ আন্দোলন দেখা গেলো 1 লক্ষ লোক এসেছে। সমাজ আন্দোলন এই কারণে এসেছে, আমার কমিউনিটি মুভমেন্ট, আমার সেন্টিমেন্ট আছে, আমার ইচ্ছা হয়েছে, আমি সমাজের কাছে গেছি, আন্দোলনে সামিল হলাম, এটা ডিফারেন্ট। কিন্তু সে সম্পূর্ণ ব্লুপ্রিন্ট নিয়ে যাচ্ছে কি না, বা তাকে কি সেই ব্লুপ্রিন্ট দেওয়া হচ্ছে, বা কোথাও কি সেই মানে থিওরিটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে সে দেখছে যে নেগেটিভ কি পজিটিভ, যদি এইসব ক্ষেত্রগুলো দেখতো তাহলে কোথাও না কোথাও এটা একটা সঠিক জায়গায় দাঁড়াতো। তো যেহেতু দেখায়নি, তার মানে আমাকে ভুল থেকে শেখানো। যদি অশোক মাহাতো ভুলটা করে থাকে, দ্বিতীয় কোনো মাহাতোর ভুলটা করা দরকার নেই, কারণ ভুলটা যেহেতু আমি অলরেডি করে ফেলেছি, তাহলে আমাকে তো দেখে শেখা উচিত। আর 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, এটার পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা। 2023 নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে কোনো ভূমিকা ছিল না, মানে এই সংক্রান্ত বিষয়ে কোনো কথা ছিল না। এই সংক্রান্ত বিষয়ে যেটা একটা আন্দোলন ছিল, যে আন্দোলনটা যে আমাদের দাবির পক্ষে আপনি দ্রুত পাঠান, ঠিক আছে, এটা আপনাকে পাঠাতে হবে, ডু অর ডাই মুভমেন্ট ছিল।
আর একটা মুভমেন্ট ছিল যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এখানকার, যেহেতু পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ একটা কর্তব্য হয়ে থাকে, আপনি ভোট পান কি না পান, যেহেতু সেই এলাকার বসবাসকারী ভোটার ওই কনস্টিটিউয়েন্সিতে আছে, তাই আপনি যদি ওখানকার ভোটার হন, আপনি ওনার দাবিটা নিয়ে আপনার জায়গায় তুলবেন। যদি আপনি এমএলএ হন তো বিধানসভায় তুলবেন, আর লোকসভার মেম্বার হলে আপনি লোকসভায় তুলবেন। তো এইটা ছিল বিষয়, যে বিষয়টাকে কেন্দ্র করে কর্মী আন্দোলনকারীরা যারাই আন্দোলন করছিল তারা জনপ্রতিনিধিদের কাছে এটা রাখছিল। তো এটা রাখার ফলে কোনো জনপ্রতিনিধি ভাবছে হ্যাঁ এটা সঠিক, আমি একজন নেতৃত্ব, আমাকে জিজ্ঞাসা করতেই পারে, আমি এখানকার প্রতিনিধি। কেউ কেউ মনে করছে যে আমাকে কেন দাঁড় করাবে, আমাকে কেন জিজ্ঞাসা করবে, এবং সেটাকে কেন্দ্র করে কেউ বলছে তোমার কমিউনিটি কোনোদিন ভোটেই দেয়নি। এটা এক। দ্বিতীয়ত, একটা আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাকে কেন্দ্র করে প্রতিটা গ্রামে যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলন আমার মনে হয় বিগত দিনে যত আন্দোলন হয়েছিল, আমার যা বয়স আমি সেই অনুযায়ী বলছি, আমি যতটা দেখেছি, এই আন্দোলনে একটা জিনিস প্রমাণ করেছিল যে কুর্মীরা ইউনাইটেড হতে পারে। কুর্মীদের লড়াই অনেক বেশি গণতান্ত্রিক এবং অনেক বেশি তারা নিয়মের মধ্যে আন্দোলন করতে পারে। সেটা কিন্তু প্রুভ করে দেখিয়েছে। ভারতবর্ষের যতগুলো আন্দোলন আছে তার মধ্যেও এই একটা আন্দোলন একটা কোথাও না কোথাও ইতিহাসে জায়গা রাখে, যে আন্দোলনকারীরা জেলে আছে, আন্দোলনকারীদের উপর বিভিন্ন কৌশল চালানো হচ্ছে, আবার অপরদিকে আন্দোলন চলছে, যে আন্দোলনে মা, বোন, মাসি, কাকি, জেঠি, দাদা, ভাই, কাকু, দাদু এবং সব থেকে ছোট শিশুটা যে মায়ের কোলে আছে, সেও আন্দোলনে সামিল হয়েছে, জানুক বা না জানুক। শুধু কি না সমাজের উপর কোথাও একটা আক্রমণ এসছে তাই এগিয়ে এসছে। তার মানে সমাজকে যে ভালোবাসে এটার কিন্তু মানে অজস্র উদাহরণ আছে, এবং তার থেকে সব থেকে ঐতিহাসিক প্রমাণ হলো এটা। এবার সেই রকম জায়গা ক্ষেত্রে যখন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হচ্ছে, সেই নির্বাচনকে ঘোষণা ক্ষেত্রে যখন পর্যালোচনা হচ্ছে, যে কেউ বলছে তোমার কমিউনিটি কোনোদিন ভোটেই দেয়নি, কেউ দমন করার চেষ্টা করছে, কেউ শুধুমাত্র ভোটটা নেওয়ার চেষ্টা করছে। যেহেতু এটা গ্রামভিত্তিক ভোট, পঞ্চায়েত নির্বাচনটা তো একদম গ্রামভিত্তিক ভোট, সেই গ্রামভিত্তিক ভোটে তখন মনে হলো যে যেহেতু আমাদের লড়াইটা আমাদেরকেই লড়তে হচ্ছে, এবং পঞ্চায়েত নির্বাচন হচ্ছে স্থানীয় ডেভেলপমেন্টের লড়াই, এবং স্থানীয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সময় গ্রামের মানুষ বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ তোলে, দুর্নীতির অভিযোগ হোক বা ভোট নেওয়ার পর অন্য দলে চলে যাওয়ার হোক, বিভিন্ন ক্ষেত্রে বিষয়গুলো ঘটেছে। এবং যেহেতু ওই মুহূর্তে কাকে ভোট দেবো, যখন বলছে কেউ কমিউনিটিকেই দেয় না, তখন যদি অন্যদিকে ভোট দেয় তখন বলবে আরে বাবা ঠিক আছে এরা তো ওই দল করে, মানে মানে একটা তো রাজনৈতিক ট্যাগ লাইন লাগিয়ে দেয়। মানে ধরুন আপনি সমস্যা সমাধান করছেন না, আপনি বলছেন ওই দল করে। আরে বাবা, যেমন আপনার রাজনৈতিক অধিকার আছে একটা দল বানাবার, আপনার যেরকম ক্যাম্পেইন করার অধিকার আছে, কুর্মী মানুষেরও তো অধিকার আছে, সে কাকে ভোট দেবে তার ব্যাপার, কিন্তু কুর্মীদের কাছে দেখে দেওয়া আপনি এই দলের, আপনি সমস্যার সমাধান করার ইচ্ছা নেই কিন্তু দেখে দেওয়া। তো সেক্ষেত্রে ওই সেন্টিমেন্টের কারণে যেহেতু আন্দোলনকারীরা জেলে এবং এই সব মন্তব্য এবং স্থানীয় ডেভেলপমেন্টের বিষয়ের ক্ষেত্রে সেটা সেক্ষেত্রে হয়েছে, এবং সেক্ষেত্রে যেটা হয়েছে একটা বিপুল কিন্তু জয় এসছে। এইবারে এই জয়টা পঞ্চায়েত লেভেলে। এবার পঞ্চায়েত লেভেলের ওই জয় থেকে দুটো রাস্তা খোলা যেত। পঞ্চায়েত লেভেলে যতজন মেম্বার জিতেছিল প্রত্যেক মেম্বারকে এক জায়গায় মিটিং কল করে আগামীর দিশা দেখানো 5 বছর, যেটা মানে বিভিন্ন সময় নেতৃত্বরা মিটিং করেছে, সেটা ইউনাইটেডলি করা দরকার ছিল। যেটা হয়নি, তার মানে রাজনৈতিক দূরদর্শিতা আমাদের নেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক আছে, এমনও অনেক পশ্চিমবাংলায় রাজনৈতিক দলগুলো আছে এতগুলো পঞ্চায়েত নেই, সেখানে আমাদের পঞ্চায়েত আছে, বোর্ড পাওয়া হয়েছিল। তাহলে আগামী দিনে একটা পঞ্চায়েতকে যদি আমরা ঠিকঠাক পরিচালনা করতে পারি, দেশে মডেল হতে পারে, রাষ্ট্রপতি পুরস্কারও পেতে পারে, বা অন্যান্য দেশের আমাদের দেশের রাজ্য থেকে সেখানে হয়তো ভিজিট করতে আসতে পারে। তাহলে আমাদের কাছে স্কোপ ছিল, তো সেই স্কোপটা কি আমরা করার চেষ্টা করেছি? করি। তার মধ্যে আমাদের রাজনৈতিক দূরদর্শা নেই, আমরা পরিস্থিতির ক্ষেত্রে অনেক ইমোশনালি হয়ে কিছু একটা কাজ করি। আর 2024-এর যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং ভারত সরকারের নির্বাচন, কেন্দ্রীয় সরকার গঠন হবে কিনা, সেই নির্বাচনের কনস্টিটিউশনের ক্ষেত্র অনেক বড়। এবং এত পপুলেশনকে আমরা কি পলিটিক্যালি অ্যাওয়ারনেস করতে পেরেছি, মোটিভেট করতে পেরেছি? আমাদের অনেক জায়গায় সেগুলো নো আসবে। যখন একটা রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্র তৈরি করব, তখন রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা সেগুলো তৈরি করতে যদি না পারি, হঠাৎ করে লড়াইয়ে চলে যাওয়াটা কোথাও না কোথাও মানে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার বা যুদ্ধক্ষেত্রে সামিল হওয়ার সমতুল্য। তো এই জায়গাটা যদি না তৈরি করতে পারি, তাহলে সামাজিক আন্দোলনের যে প্রসপেক্টাসটা কোথাও না কোথাও একটা দিন এটার সিম্পেথি হারাবে। আমাদের মানুষের মধ্যেও একটা ক্রমশ এই একটা প্রশ্ন উঠবে যে আমরা অ্যাকচুয়ালি আন্দোলন করছি, ঠিক আছে, ভোট আসলে আমরা এলোমেলো হয়ে যাই। এই সহজ সরল মানুষের কাছে এই প্রশ্নের উত্তরটা সহজ সরলভাবেই দিতে হবে যে আমাদের রাজনৈতিক মতাদর্শ থাকবে, রাজনৈতিক আন্দোলন প্রয়োজন। আজকে রাজনৈতিক আন্দোলন না হলে আপনার বিধানসভায় লোকসভা আইনকে বানাবে। কুর্মালি ভাষাটা অনেক দিন আগে ছিল, আমাদের কুর্মী এসটি সমস্যাও ঠিক একই রকমভাবে এগিয়ে আছে, অন্যান্য সোসাইটির যে ডিমান্ডগুলো ঠিক
অনেক ক্ষেত্রেই পলিটিক্যালভাবে পিছিয়ে রয়েছে, কেউ পলিটিক্যালি অনেক বেশি এগিয়ে গেছে বলে তার দাবিও এগিয়ে গেছে। যদি দেখা যায় একটি ভাষা, ঝাড়খণ্ড আন্দোলন কেন্দ্র করে যে ভাষাগুলো ছিল তার মধ্যে একটা ভাষা এর শিডিউলে এসছে, তাহলে রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে তো গুরুত্ব আছে। কিন্তু সেই রাজনৈতিক আন্দোলন কি ছিল? এলাকার মানুষকে নিয়ে, অন্যান্য সকল মানুষকে নিয়ে একটা বিকল্প রাজনৈতিক মুভমেন্ট, যে বিকল্প রাজনৈতিক মুভমেন্ট থেকে একটা সম্ভাবনা তৈরি করা, যে যেহেতু আমাদেরকে রাজনৈতিকভাবে ডমিনেট করা হচ্ছে, আমাকে তো সামাজিকভাবে কেউ বঞ্চনা করছে না, আমাকে রাজনৈতিকভাবে বঞ্চনা করছে। রাজনৈতিক বঞ্চনার পাল্টা রাজনৈতিক বিকল্প লড়াই হতে পারে। কিন্তু আমি সামাজিক আন্দোলন থেকেই কন্টিনিউ যদি আমি ডাইরেক্টলি সব কিছু করতে যাই, তাহলে কোথাও না কোথাও সামাজিক আন্দোলনটাও শেষ হবে, রাজনৈতিক আন্দোলনটাও এলোমেলো হবে। আর একটা এলোমেলো জায়গা থেকে আমরা অনেকটা পিছিয়ে যাব। আমার মনে হয় এগুলো খোলাখুলি আলোচনা করার সময় এসেছে, যেগুলো মনের মধ্যে প্রশ্ন সমস্যা থাকলে তার সমাধান খুঁজতে হবে। এটা তো আমি তো কিছু খারাপ কাজ কিছু করছি না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতেই পারেন, এটা কোনো দ্বিমত নেই। কিন্তু আপনার অবস্থান, আপনার পরিস্থিতি আর কী জন্য অংশগ্রহণ করছেন, এই তিনটার যদি আপনার বিষয়টা খোলাখুলি একটা অবস্থান থাকে, তাহলে আপনার বুঝতে যেমন সুবিধা হবে, মানুষকে যাদের জন্য আপনি করছেন তাদেরও বুঝতে সুবিধা হবে। আর আগামী দিনে যদি আপনি হেরেও যান, তাহলে একটা ব্যবস্থা থাকবে যে তার পরবর্তী জায়গাটা কেউ টেনে নিয়ে যাওয়ার। কিন্তু যদি একটা বারবার ভুল হয়, তাহলে ভুল জায়গাটাকে কে টেনে নিয়ে যাবে? আর ভুলটা আমি করি বা আপনি করি, যদি ভুল হয় একজনের ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার আছে, দ্বিতীয়জন আর ভুল করবে এটা ঠিক নয়। অবশ্যই। আর আরেকটা জিনিস, জঙ্গলমহলের রাজনৈতিক অভ্যুত্থানের কথা তুমি বারবার বলছো, তো দাদা জঙ্গলমহলে একসময় দেখা গেছে যে ঝাড়খণ্ডী যে দলগুলা তারা দাপিয়ে বেরিয়েছে, রীতিমতো রাজ করেছে জঙ্গলমহল জুড়ে। তার কারণ জঙ্গলমহল মানুষের কালচারটাও ঝাড়খণ্ডী কালচার, সেই কারণের জন্যই ঝাড়খণ্ডী মনোভাবাপন্ন মানুষদের মধ্যে স্বাভাবিকভাবে ঝাড়খণ্ডী দলগুলো পপুলার ছিল। বর্তমানে ঝাড়খণ্ডী দল একটাও নেই। সেখানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জঙ্গলমহল স্বরাজ মোর্চা আগামী দিনে জঙ্গলমহলের রাজনৈতিক অভ্যুত্থানের জন্য কি ভূমিকা নিতে পারে? বর্তমান পরিস্থিতিতে একটা জঙ্গলমহল জুড়ে রাজনৈতিক ভ্যাকুম তৈরি হয়েছে, আর রাজনৈতিক ভ্যাকুম তৈরি হওয়ার ফলে রাজনৈতিক শোষণটা অনেক বেশি বৃদ্ধি হয়েছে, কারণ অল্টারনেটিভ নেই। ঝাড়খণ্ড পার্টি একটা সময় ছিল, তারপর নেই। তো জঙ্গলমহল স্বরাজ মোর্চা ঠিক এরকম জায়গা থেকেই চিন্তা ভাবনা। কারণ আমি বলেছি যে আগে রাজনৈতিক আন্দোলন করতাম, রাজনীতিতে ছিলাম, কিন্তু আমার রাজনীতির প্রথম থেকে ইচ্ছা ছিল যে পলিসি মেকিংয়ের পলিটিক্সটা করব। কারণ যদি কিছু সমাধান করতে তো পলিসি আনতে হবে। তো আর পলিসি যদি আমার পার্টিসিপেশন না থাকে, আমি জঙ্গলমহলে কিছু একটা চাই, ধরুন আমি জঙ্গলমহলে এইমস চাই, তো জঙ্গলমহলে এইমস আমি চাইলে হবে? নিশ্চয়ই হবে না। হয় এখানকার প্রতিনিধি থাকতে হবে, সেই প্রতিনিধি গিয়ে সেই সরকারের কাছে দাবি রাখবে, সে বিধানসভা লোকসভা সেই সরকারকে মান্যতা দিতে হবে, একটা প্রসেস আছে। এরকম তো হবে না, পৃথিবীতে অনেক দাবি আছে, তো হয় না। তাহলে পলিটিক্যাল আমাকে জায়গাটায় আসতে হবে। এইবারে আমি যে পলিটিক্যাল জায়গাটায় আসবো, আমার এখানকার পলিটিক্যাল সিচুয়েশানটা কি? পলিটিক্যাল সিচুয়েশানটা ঝাড়খণ্ড আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরেই কেন্দ্র সরকারে যে থাকছে আর রাজ্য সরকারে যে থাকছে, এদের প্রভাবটাই বেশি। আর সামান্য কিছু রাজনৈতিক আন্দোলন অন্যান্য গোষ্ঠীর থাকলেও, যেহেতু তারা বিগত দিনে সরকার ছিল, তাদের উপর অনেক ব্লেম চলে আসে। স্বাভাবিকভাবে নতুন যে পলিটিক্যাল ফোর্সটা, সেটা সরকার পক্ষের দিকেই থেকে যায়, কে সরকারে আসবে বা কে সরকারে যাবে। কিন্তু সরকারে আসা যাওয়াটা তো এটা কন্টিনিউ চলছে 52 পর থেকে। কিন্তু এলাকার যে বেসিক যে নিডসগুলো যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল, ততটা গুরুত্ব পাইনি। আর ঝাড়খণ্ড আন্দোলন শেষ হয়ে যাওয়ার কারণটাকে যদি বিচার বিশ্লেষণ করা যায়, এই জায়গাগুলো থেকে যে বিষয়টা উঠে আসছে যে এই এলাকায় একটা বিকল্প রাজনৈতিক গুরুত্ব আছে এবং একটা সম্ভাবনা আছে। এবার সেই সম্ভাবনাকে যদি আমাকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে হয়, তার জন্য আমার যে রাজনৈতিক দর্শনটা, এখানকার কোনো একজন রাজনৈতিক ব্যক্তির যে সকল লড়াইগুলো রয়েছে তাদেরকে সামনে রেখে সেই দর্শনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এক। আর দ্বিতীয়ত, রাজনীতিটা কেন করব, কেন প্রয়োজন, প্রত্যেকটা আমার রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত বা আমার রাজনৈতিক সংগঠনকে যারা ভালোবাসে তাদের কাছে এটা প্রকাশ করতে হবে যে কেন রাজনীতিটা দরকার। আমি যদি বেসিক মনে করি যে আজকে যে কোনো একটা পরিবারের সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফার্স্ট দরকার তার এডুকেশন, তার হেলথ সিকিউরিটি, আর তৃতীয় তার যোগ্যতা অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ন্যূনতম রোজগারের একটা ব্যবস্থা করতে হবে। বেসিক রাজনীতির জায়গাটা যদি আমি বেসিক জায়গা থেকে সরে যাই, তাহলে আমাদের সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? আজকে এই দুটো সরকারের প্রতিদিন যদি ক্যাম্পেইন দেখেন, এই করে দেওয়া হলো, সেই করে দেওয়া হলো, এই চাল দেওয়া হলো, ডাল দেওয়া হলো। আমি বলছি যে যিনারা চেয়ারে বসে আছে ওনারা তো চালও নেয়নি, ডালও নেয়নি, তো ওনারা তো সুন্দর লাইভলিহুড করছে। তো তাহলে আমি চাল ডাল পাওয়ার পরেও কেন আমাকে কালকের দিনটার জন্য ভাবতে হচ্ছে? আর যে ভারতবর্ষের রাজনীতিটাই শুরু হয়েছে গরিবে ওটা স্লোগান থেকে এবং শেষ হচ্ছে আজকে দিনে, তৎকালীন সময় থেকে আজকে দিনে।
গরিবী হটাও মানে কি অ্যাকচুয়ালি নিজের গরিবী হটানো, আর আচ্ছে দিন মানে কি নিজের আচ্ছে দিন না, নাকি ভারতবর্ষে গরিব ছিল বলেই গরিবের সেই জায়গাটাকে ক্লোজ করে তাদের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট তৈরি করা। আর সাথে সাথে এই আচ্ছে দিন যেটা স্লোগানটা যেটা আসলো, আচ্ছে দিনের মানুষ স্বাভাবিকভাবে কী বুঝে যে হয়তো আমরা যে পরিবেশ পরিস্থিতিতে রয়েছি এর থেকে ভালো কিছু আশা রাখছি, কিন্তু ভালো কিছু আশা রাখতে গিয়ে কি সেই আশাটা রাখতে পেরেছি? রাখতে পারেন। তাহলে এই যে মানুষের মধ্যে যে পলিটিক্যাল যে বায়াসগুলো তৈরি করছে, আর এই পলিটিক্যাল যে বায়াসগুলোকে যদি আমি কাউন্টার না করতে পারি, আর যে মানুষগুলোর জন্য রাজনীতি করছে, আমি সাপোজ বলছি আমার জঙ্গলমহল স্বরাজ মোর্চাকে বা আমাদের রাজনৈতিক আন্দোলনকে সমর্থন তারাই করবে যাদের এই জঙ্গলমহল স্বরাজ মোর্চা যাদের নিয়ে ভাবছে। কারণ আমার এই অঞ্চলে যারা বসবাসকারী মানুষ তাদের তো বেসিক নিডস আছে। ধরুন একটা এডুকেশন, এবার যে কোনো একটা পরিবারের ছেলে যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করতে গিয়ে তার যদি বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, তাহলে স্বাভাবিক তার মানসিকতাই ঢুকবে যে কিছু একটা কাজ করতে হবে। এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে কাজ পেলো না, পরিবার তাকে ওই পড়াতে গিয়ে আর্থিকভাবে সমস্যায় পড়লো। এরপর কোনো একটা বিশেষ কোনো রোগ হলো, সরকার একটা কার্ড আছে, ব্যবস্থা নেই, এবার আপনি কার্ড নিয়ে ঘুরতে থাকুন। এখন আমরা সকলেই কম বেশি এই সমস্যা ফেস করছি, ফেসবুকে পোস্ট হচ্ছে আমাকে আর্থিকভাবে সহায়তা করো। তার মানে এটা একটা পরিবার শেষ হলো। 3 নম্বর রোজগারের কোনো সুনিশ্চিত ব্যবস্থা নেই, সবাই অন্ধের মতো ছুটছে। যদি 500 ভ্যাকেন্সি বেরোয় তো 5 লক্ষ পরীক্ষার্থী হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে সকলে হতাশায় ভুগছে। তাহলে বেসিক নিডসগুলো কিন্তু আমরা যাদের জন্য রাজনীতি করব ভাবছি, যে এলাকায় মানুষের সংখ্যাটা বেশি তাদের জন্য রাজনীতিটা করতে হবে, আর সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এর উপর দিয়ে রাজনীতির আমরা বিকল্প খাড়া করতে চাইছি। বিকল্প তো এই মানুষগুলোই, কারণ ওই গরিবী ওটাও থেকে আচ্ছে দিন এই মানুষগুলোর জন্য রাজনীতি হয়েছে। কেউ কোথাও বলেনি যে আমি যে 1 কোটি টাকা পার ডে ইনকাম তার জন্য আমার রাজনীতি হচ্ছে। 138 কোটি টাকা যার পার ডে ইনকাম তার নয়, যার 138 টাকা ইনকাম পার ডে তার জন্য, আর তারাই আমার সমর্থন, তাদের জন্যই আমার রাজনৈতিক পলিসি, তাদের জন্য রাজনৈতিক লড়াই, আর সেটা এই অঞ্চলে খুব প্রয়োজন। আচ্ছা, এই অঞ্চলে মানে দুটো জিনিস এখানে তোমার কথা থেকে পেলাম, একটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং এই অঞ্চলের মানুষের কথা, এই অঞ্চলের সংস্কৃতির কথা। তো তেমনি ভারতের লাদাখ যে রিজিয়নটা রয়েছে সেখানেও একটা ট্রাইবাল সংস্কৃতি রয়েছে এবং সেখানেও সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা চলছে, এবং সেই হিসাবেই সোনম ওয়াংচুক একটা আন্দোলন সেখানে 6 শিডিউলের জন্য করছে। তার পার্সপেক্টিভে আমরা যদি জঙ্গলমহলকে দেখি, যে জঙ্গলমহলে কি একজন সামাজিক এবং রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে তুমি কখনো ওই ধরনের কোনো আন্দোলন জঙ্গলমহলের জন্য, যে জঙ্গলমহলে 371 ধারা লাগু করার জন্য, সংস্কৃতি রক্ষার জন্য বা স্পেশাল কিছু প্রভিশনের জন্য, যে জঙ্গলমহল স্পেশাল প্রভিশন পাবে যার জন্য 371 ধারা লাগু হোক, সেই নিয়ে কখনো কোনো আন্দোলনের কথা ভাবনা আছে জঙ্গলমহল স্বরাজ মোর্চা? আমাদের জঙ্গলমহল স্বরাজ মোর্চার যে পার্সপেক্টিভটা আছে, যেটা এই অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গে যেমন উত্তরবঙ্গে জিটিএ আছে, জাস্ট লাইক এই টাইপের অটোনোমাস কিছু, সাথে সাথে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের যে সকল স্কিমগুলো আছে বিভিন্ন স্টেটের ক্ষেত্রে, এখানে কোন কোন স্কিমগুলো বেশিরভাগ প্রয়োজন আছে। ধরে আমি যদি হচ্ছে স্বাস্থ্যের বিষয়ে যদি আমি কথা বলি, স্বাস্থ্যের বিষয়ে কথা বলতে গেলে এই অঞ্চলটা এমনিতেই পিছিয়ে থাকা অঞ্চল। বেশিরভাগ রোগীকে বিভিন্ন সময় রেফার করে দিচ্ছে কলকাতা। এবার কলকাতা যাওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে পরিবারটার কিছু হয়, খুব কম পরিবারেই খুব সচ্ছলভাবে কলকাতায় গিয়ে সম্পূর্ণ কমিউনিকেশন করতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, এবং পরিবারটার ওই যখনই ট্রান্সফার করে দেবে গাড়ির খরচাটা কোথা থেকে আসবে স্বাভাবিকভাবেই জায়গাগুলো পড়ছে। তাহলে যে জায়গায় আমি রাজনীতি করছি প্রথমে সেই জায়গার সমস্যাটা আমাকে বুঝতে হবে। তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ন্যূনতম মানুষগুলো রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা ভাবুক যে আমার যদি শরীর কোনো সমস্যা হয় বা বেসিক যে বিষয়গুলো আছে আমি সুনিশ্চিতভাবে আমার এলাকায় আমি ট্রিটমেন্ট পাবো। এটা তার কনস্টিটিউশনাল রাইটস যে তার স্বাস্থ্যের ব্যাপারটা থাকবে। ঠিক শিক্ষার ক্ষেত্রেও এরকম, আমাদের এই এলাকায় প্রান্তিক এলাকার মানুষ যদি এইচএস গ্র্যাজুয়েশন করার পর এখানে যে সকল কর্মমুখী কোর্সগুলো আছে সেগুলোকে যদি ইমপ্লিমেন্ট করা হয়, কর্মমুখী কোর্সের সাথে সাথে সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করে ন্যূনতম যদি রোজগারের ব্যবস্থা করা হয়, তাহলে একটা গুরুত্বপূর্ণ জায়গা আসবে। ঠিক একই রকমভাবে এই বিষয়গুলোকে যদি আমরা না ভাবি, তাহলে আজকে লাদাখের যে পজিশনটা হচ্ছে, লাদাখের পজিশনটা কোথায় হচ্ছে না, লাদাখকে এমনভাবে ধীরে ধীরে ডমিনেট করা হচ্ছে, কারণ লাদাখে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে যারা এই সব লুটফুট করে তারা অলরেডি তাদের নজরে চলে এসছে। এবার তাদের নজরে আসার ফলে প্রথমে তারা গ্যাপ খুঁজবে, কোথায় সাংবিধানিক গ্যাপগুলো আছে, কোথায় আইনি গ্যাপগুলো আছে। এবার এই সাংবিধানিক আর আইনি গ্যাপগুলো এরা যতটা বুঝতে পারছে সেই এলাকার মানুষ বুঝতে পারছে না ডিফারেন্স বিটুইন এডুকেশন। কারণ আমাকে যে শোষণ করছে, আমাকে কোনো নেতৃত্ব গায়ের জোরে শোষণ করছে না, আমাকে শিক্ষা দিয়ে শোষণ করছে। তো আমার কাছে সেই শিক্ষার জায়গাটা কোথায় রেখেছে আজকে যদি দেখেন, ঠিক আছে, যে ভারতবর্ষে যারাই একটু
উচ্চ পোস্টে রয়েছে, যাদের আর্থিক একটু সচ্ছলতা রয়েছে, ছেলেকে প্রাইমারি এডুকেশনে দিচ্ছে না। এটা তো অস্বীকার করার নয়, আমি অন ক্যামেরাই বলছি, এটা তো অস্বীকার করার নয়। তারা একটু হয়তো 25-30 হাজার টাকা কামাই ন্যূনতম, ছেলেকে প্রথম থেকে দিচ্ছে, তাহলে তার নিজের কনফিডেন্সে নেই যে আমাদের সরকারি যে শিক্ষা ব্যবস্থা, তার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, কোথাও না কোথাও খামতি রয়েছে। তাহলে যে দেশে আমার শিক্ষাতেই প্রথম খামতি রয়েছে, সেখানে আমার অগ্রগতি কোথা থেকে হবে? আমার রাজনীতিটা এখানে। যে দেশে স্বাস্থ্যতেই আমার মানে আমি নিজেকে আনসিকিউর ফিল করছি। আজকে আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এখানে একটা কার্ড চলে, গোটা দেশে একটা আলাদা কার্ড চলে। এবার আমি যখন অন্য কোথাও ট্রিটমেন্ট করাতে যাব বা কেউ যাচ্ছে যখন, বলে ওই কার্ডটা থাকলে আপনার ফ্রি হতো। স্বাস্থ্য ব্যবস্থা কেন কার্ডের উপর ডিপেন্ডেবল হবে? সে তো ভারতীয় নাগরিক। তো ভারতীয় নাগরিক যখন ভারতীয় কোনো চিকিৎসা কেন্দ্রে যাচ্ছে, ভারতবর্ষের মানুষের ট্যাক্সের পেয়ারের টাকায় যখন আছে, তো কেন সেই জায়গাটা তার সুবিধা থাকবেন? তার কেন একটা আইডেন্টি দরকার, কার্ড দরকার কেন? সে কি ভারতীয় নাগরিকের জন্য তাহলে কি চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠেনি? আর তৃতীয় ক্ষেত্রে যখন একজন জনপ্রতিনিধির ভাতা আছে, যে আপনি যেহেতু 5 বছর কাজ করবেন, তাই আপনাকে এত সুযোগ সুবিধা ভাতা দেওয়া আছে, তাহলে সেখানে এই আইনটা কেন তৈরি হবে না যে ন্যূনতম প্রত্যেকের তো একটা রোজগার দরকার? কারণ একটা রোজগার ছাড়া একটা ফ্যামিলি চলে কি করে? তাহলে ভারতবর্ষে যে জায়গাগুলো রয়েছে রোজগারের ক্ষেত্রগুলোকে, তাহলে আমাকে সেখানে ডিস্ট্রিবিউশন করতে হবে। আমাদের রোজগারটা কি হয়ে যাচ্ছে, যদি দেখা যায় 70% রোজগার আছে এক পক্ষের দিকে, আর বাকি রোজগারটা 30% লোকের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে বৈষম্যটা তৈরি হচ্ছে, আর বৈষম্যের ফলেই এই যে শোষণের জায়গাটা তৈরি হচ্ছে। একটা সাধারণ মানুষের ক্ষেত্রে আজকে যে ন্যায়ের লড়াই, আজকে যদি আপনি দেখেন জুডিশিয়ারির ক্ষেত্রে, যেটা অ্যাকচুয়ালি মানে এক্স জাজদের এই মুভমেন্টটা করা দরকার। আজকে একটা সামান্য ন্যূনতম একটা কিছু কেস হলে 7 বছর 8 বছর চলছে, আপনি যে দোষী নন সেটাও প্রমাণ করতে 7-8 বছর। এবার তাহলে আপনাকে একটা সেখানে লিগাল চার্জ আছে, আপনাকে সময় যাচ্ছে। তো ভারতবর্ষে জুডিশিয়ারি যে সিস্টেম আছে, বা এডুকেশন সিস্টেম বা হেলথ সিস্টেম, এগুলো তো একটা এমার্জেন্সি, ফায়ার ব্রিগেড। তো এগুলো তো ভ্যাকেন্সি কেন খালি থাকবে? এটা কাদের প্রশ্ন করা দরকার? যারা এই জনপ্রতিনিধিরা, যারা সুন্দরভাবে এত কিছু সুযোগ সুবিধা পেয়ে বিধানসভা লোকসভায় যাচ্ছেন, কিন্তু তারা প্রশ্ন করছেন না। তো আমাকে তো শোষণ করা হবে তো এই জায়গাগুলো থেকেই। তো আমার যে সকল শোষণ যন্ত্রগুলো আছে, আমার রাজনৈতিক লড়াই যদি আমি সেই জায়গাগুলোতে তাদেরকে একটা সিকিউরিটি না দিতে পারি, তাহলে আমার রাজনৈতিক লড়াইটা যথার্থ কোথায় থাকবে? তাহলে আমার রাজনৈতিক লড়াই এই জায়গায়। আজকে লাদাখের যে জায়গাটা, আজকে সোনাম ওয়াংচুর যে লড়াইটা, ঠিক সেম জায়গায়। সোনাম ওয়াংচু এই জায়গায় লড়াই আসতেন না, কারণ উনি অনেক বড় ক্ষেত্রের মানুষ, কিন্তু বাধ্য আসতে হচ্ছে কারণ উনি বুঝতে পারছেন যে এর ভবিষ্যৎ কী। ওনার চোখে দেখা মানে ভাবছে যে আগামী দিনে লাদাখ কোন জায়গায় যাবে। এবার সেইটা উনি দেখার পর উনি আর থাকতে পারছেন না, ওনার বিবেকে লাগছে, তারপরে উনি লড়াইটা করছেন। এবারে যেহেতু আমরা যেটা বলি যে বারবার গণতান্ত্রিক লড়াই, পৃথিবীতে অনেক গণতান্ত্রিক লড়াইয়ের এরকম উদাহরণ আছে। যদি দেখা যায় 2014 পার্সপেক্টিভে যে আমাদের কেন্দ্রে যে সরকার পরিবর্তন, অ্যান্টি করাপশন মুভমেন্ট, মানে তৎকালীন সময়ে ভোটাররা অনেক বেশি প্রভাবিত হয়েছে। ভারতবর্ষে একটা দুর্নীতির আঁতুড়ঘর হয়েছে, এই সরকারকে পরিবর্তন করতে হবে। যে আন্দোলনটা একটা ডেমোক্রেটিক উপায়ে দিল্লি থেকে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, এবং একদম মানে প্রান্তিক এলাকায় পর্যন্ত আলোচনা হয়েছিল যে দেশটা দুর্নীতিতে ভরে গেছে, দুর্নীতিমুক্ত একটা দেশ চাই, এবং সেটা যারা দিতে পারবে তাদেরকে ভোট দাও। পরিবর্তন হলো, আন্দোলন তো পরিবর্তন হয়েছে, পরবর্তী বিষয় নিয়ে বলছে না, কিন্তু ডেমোক্রেটিক আন্দোলনে পসিবিলিটি আছে। তো জঙ্গলমহল স্বরাজ মোর্চা প্রত্যেকটি ডেমোক্রেটিক যে আন্দোলনগুলো রয়েছে সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে মানুষকে সেই রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আজকে এই যে ইলেকট্রাল বন্ড নিয়ে যে এত ডিসকাশন চলছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে বা যে কোনো রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে। আজকে আমি যাদের জন্য লড়াই করব, আমাকে তাদের কাছ থেকেই সহযোগিতা নিতে হবে। আমি যদি যাদের জন্য লড়াই করব তাদের কাছ থেকে সহযোগিতা না নিয়ে রসদ যদি অন্য কোথাও থেকে নিই, তাহলে আমি কোথাও না কোথাও বন্ধক, যেটা আমাদের এলাকায় খুব পরিচিত শব্দ প্রত্যেকের বন্ধক। তো আমি তার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিয়েছি, আন্দোলন করছি এদের জন্য, অর্থনৈতিক সুবিধা এদের জন্য করছি। তো স্বাভাবিকভাবে পলিসি তৈরি হবে আমি যার কাছ থেকে অর্থনীতি নিয়েছি। কারণ ভারতবর্ষের পলিসির ক্ষেত্রে যত রাজনৈতিক দল না কেন, তা ঘুরে ফিরে আঙুলটা সেদিকেই আসে যে আপনি এর সুবিধা করছেন, তার সুবিধা করছেন, আর গরিবী হটাও আর আচ্ছা দিন, এই স্লোগানটাও কন্টিনিউ চলবে। তাহলে আমাদের রাজনৈতিক অবস্থান এর বিপরীত জায়গা থেকে হবে। আমি এই সেক্টর থেকে কোনো পয়সাই নেব না, এই সেক্টরটা যা সাংবিধানিকভাবে প্রোটেকশন পাওয়া দরকার সে পাবে। লড়াইটা আমার এই সেক্টরের জন্য, এই সেক্টরকেই আমাকে বেশি সচেতন করতে হবে, এই সেক্টরকেই বেশি লড়াকু করতে হবে। কারণ এই সেক্টরের যদি লড়াইটা আমার না থাকে, আর এই সেক্টরের কাছে যদি আমি কোথাও বন্ধক রাখি, তাহলে স্বাভাবিকভাবে আমাকে ডমিনেট করতে পেয়ে যাবে। আপনি যদি জঙ্গলমহলে, আমি গোটা দেশের কথা ছেড়ে দিন, আপনি জঙ্গলমহলে এরকম অনেক ক্ষেত্র পাবেন যারা এখানকার বিদ্বজন, যারা এখানকার রাজনৈতিক নেতা, সামাজিক নেতা অনেক শোষণ জানেন,
কিন্তু তারা লড়তে পারেন না, কথা বলতে পারেন না। কারণ তো একটাই, যে শোষণ করছে তার সাথে কোথাও না কোথাও অনৈতিক, কোথাও না কোথাও একটা চুক্তি, অনৈতিক কোথাও না কোথাও আর্থিক লেনদেন, কোথাও না কোথাও অনৈতিক একটা বোঝাপড়া আছে। তার ফলে যতটা উনি অন্য কোনো জায়গায় একটা নিজের হুঙ্কার দিতে পারেন, কিন্তু নিজের জায়গায় অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে না, কারণ ওনার একটা অনৈতিক চুক্তি। তাই আমাদের মনে হয়েছে যে পূর্ববর্তী যে ঘটনাগুলো, আমাকে প্রত্যেকটা ঘটনা থেকে শিখতে হবে। আমি যদি কোনো না কোনো ঘটনা থেকে না শিখি, তাহলে কোথাও না কোথাও আমাকে কোথাও না কোথাও বুমেরাং হতে হবে। আজকে ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি বিরোধিতা করতে গিয়ে বা তৃণমূল বিরোধিতা করতে গিয়ে বা কোনো একটা দলের বিরোধিতা করতে গিয়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে যে সিস্টেমের প্রতি প্রশ্ন তুলে দিচ্ছে। আমি বলছি, যদি ভারতবর্ষে এই মুহূর্তে দুর্নীতি হচ্ছে, ইডি সেখানে কাজ করছে, তো ভারতবর্ষের যে সকল বিরোধী রাজনৈতিক দল আছে তারা নিশ্চয়ই জানে যে এই শিল্পপতিগুলো দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন, কিন্তু তাদের বাড়িতে ইডি রেড করছে না। সেই সকল রাজনৈতিক দলগুলো ভালো ভালো অ্যাডভোকেট আছে, লয়ার আছে, তারা পাঠাতে পারবেন। তো কেন পিটিশন হবে না? সব কিছুতে হচ্ছে, এটা তো হবে না যে এত দুর্নীতি করেছে। আমরা দেখেছি তো বিভিন্ন ক্ষেত্রে এরকম অনেক ঘটনাই ঘটেছে। তাহলে একটা রাজনৈতিক বায়াস তৈরি করছে। আমরা কেউ দুর্নীতির শেষ করার পক্ষে নয়। আমরা যেটা যে দুর্নীতিতে থাকুক, কিন্তু আমাকে করতে দিন সেফ জোনে, আমাকে ডিস্টার্ব করবেন না। বুঝতে পারছি, কিন্তু কথা প্রসঙ্গে কথাটা অনেক দিকে ঘুরে গেল। তো একটা সিঙ্গেল এক কথায় একটা উত্তর চাইছি যে লাদাখের মতো নিজেদের রিজিয়ন স্পেসিফিক যে একটা আন্দোলন, রিজিয়নকে ভাষা সংস্কৃতি সহ সমস্ত কিছু দিক থেকে রক্ষা করার জন্য, অর্থনৈতিকভাবে রক্ষা করার জন্য, সেই আন্দোলন কি আমরা জঙ্গলমহলে দেখতে পাবো? জঙ্গলমহলে 100% সেটা তৈরি হবে। কারণ জঙ্গলমহলকে এই যে একটা বিতর্কিত জায়গা করার চেষ্টা, তার কোথাও না কোথাও ইউনিটি ব্রেক কীভাবে করানো হচ্ছে না। ইউনিটি ব্রেক হলে আমাদের যে ভাষার যে আগ্রাসনগুলো সেগুলো বাড়বে, সাংস্কৃতিক বৈষম্য আরও বাড়বে, এবং এই এলাকায় যে সকল সম্পদ আছে সেগুলো লুট হবে। তো এটা এখানকার একটা এই এলাকার যতক্ষণ একটা সংগঠন না থাকবে বা এই ভাবনার যতক্ষণ না সংগঠন থাকবে, মানুষকে এক জায়গায় করবে না। যখন আমরা হাজার হাজার বছর ধরে এই পাশাপাশি রয়েছি, তাহলে হঠাৎ করে আমরা একে অপরের যাচ্ছি, তাহলে কোথাও না কোথাও রাজনৈতিক নিয়ন্ত্রণ তারা পাওয়ার জন্য। আর এটাকে একটা রাজনৈতিক মতাদর্শের মাধ্যমেই, যেটা বিগত দিনে হয়েছিল, যেটা বিনোদবাবু, নির্মলবাবু, শিবু সোরেন, ঠিক আছে, অনেক আরও যারা বিদ্বজন মানুষ ছিল ঝাড়খণ্ডী আন্দোলনে, তারা করেছিলেন। ঠিক আজকে আমাদেরকে সেরকম জায়গায় যেতে হবে যে পুনরায় সেটা, কারণ আমাদের রাজনৈতিক লড়াইটা হবে সাধারণ জায়গা থেকে, যে আপনি যখন দেশের নাগরিক, আপনার প্রত্যেকটা রাইটস আপনার প্রোটেক্ট হওয়া দরকার আছে। সাথে সাথে প্রত্যেকটা অঞ্চলের বিশেষ গুরুত্ব আছে। আমি যখন লাদাখ কথা বলছি, তখন লাদাখের একটা বিশেষ গুরুত্ব থাকবে। আমি যখন জঙ্গলমহলের কথা বলবো, তখন জঙ্গলমহলের বিশেষ গুরুত্ব থাকবে। যখন কলকাতার কথা বলবো, কলকাতার একটা বিশেষ গুরুত্ব থাকবে। তাহলে জঙ্গলমহল সেই বিশেষ গুরুত্বের উপর আক্রমণ কেন আসবে? আর সেই আক্রমণ রুখতে গেলে আমাকে কোথাও না কোথাও ল প্রোটেকশন দরকার। আর সেই ল প্রোটেকশনটা কোথাও না কোথাও আমাকে সেই জায়গা থেকে আনতে হবে। তার রাজনৈতিক লড়াই আমার সেই জায়গা থেকে অবশ্যই আছে এবং অবশ্যই থাকবে। এবং অটোনোমাসের বিষয়টা আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে উঠে আসে। অটোনোমাস বিষয়টা নিয়ে একটা সুনির্দিষ্ট ভাবনা আছে। সময়ের সাথে সাথে মানুষ অনেক বেশি অটোনোমাস নিয়ে বলছে কথা, কিন্তু একটা নির্দিষ্ট রুটম্যাপ খুব শীঘ্রই তৈরি হবে। অনেক ডিসকাশন হয়েছে, কিন্তু সমাজের সেই সংখ্যক মানুষরা এতে সামিল হচ্ছে না, কারণ বিভিন্ন আন্দোলনে বিভক্ত আছে। তো একটা আন্দোলনে আসতে চাইছে না, যেখান থেকে সব সমস্যার সমাধান হবে সেখানে আসতে চাইছে না, কিন্তু বিভিন্ন আন্দোলনে কানেক্টিং আছে, আন্দোলন করছে। এগুলো হয়তো সময় লাগবে, কিন্তু আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বলছি যে জঙ্গলমহল স্বরাজ মোর্চা একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়াবে। আর জঙ্গলমহল স্বরাজ মোর্চা শুধুমাত্র জঙ্গলমহল বা ছোটনাগপুরের ক্ষেত্রে রাজনীতি করবে না, সর্বভারতের ক্ষেত্রে রাজনীতি করবে। কারণ কিছু বেসিক পয়েন্ট আছে, সেটা দেশের জন্য প্রযোজ্য। আজকে যদি দুর্নীতিমুক্তর কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, রোজগার কথা বলি, পরিবেশের কথা বলি, দূষণের বিরুদ্ধে কথা বলি, কারণ আজকে আমরা 30 বছর আগে যে সুস্থ পরিবেশ পেয়েছি, আজকে আমরা সুস্থ পরিবেশ পাচ্ছি না। তাহলে আগামী 30 বছর যদি আমার পরিবেশটাই না থাকে, তো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তো সাধারণ প্রান্তিক মানুষগুলো, কারণ তারা একদিকে চিকিৎসা করার জায়গা পাবে না, তারা আরও বেশি পিছিয়ে পড়বে। তাহলে সব কিছু বিষয়টা একটা স্থানীয় ক্ষেত্রে হবে, একটা রাজ্য ক্ষেত্রে হবে, একটা জাতীয় স্তরে হবে। জঙ্গলমহল স্বরাজ মোর্চা এই 3টা প্যাটার্নে যাবে, লোকাল স্তরে, স্টেট লেভেলে, সেন্ট্রাল লেভেলে। এই 3 স্তরের পলিসি নিয়ে আগামী দিনে রাজনৈতিক যে সম্ভাবনা আছে, ঠিক আছে, মানুষের মধ্যে তো একটা অল্টারনেটিভ আছে, সেই অল্টারনেটিভকে কেন্দ্র করে। আর আজকের এই আলোচনার মধ্যে থেকে আহ্বান করব, যে সকল ইয়াং ছেলেরা আছে, শিক্ষিত ছেলেরা, যারা রাজনীতি নিয়ে সবসময় আলোচনা করে নেগেটিভ পজিটিভ, আমি তো কোনো নেগেটিভ পজিটিভ নয়, ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে একটা বিচার করুন যে কোন রাজনীতিটা আপনার করা দরকার, কোন রাজনীতিটা আপনার করার দরকার নেই। যদি মনে করেন যে এই রাজনীতিটা আমার করা দরকার, যদি কেউ আপনার পাশে না থাকে, আপনি অন্তত ভাবুন যে আমি দেশের নাগরিক, আমার যখন কিছু সুবুদ্ধি আছে আমি কিছু করার চেষ্টা করি। সময় বলবে আপনার পক্ষে সেই রাজনীতিক জায়গা ঠিক ছিল না ভুল ছিল, কিন্তু বিচার বিশ্লেষণ করে শুধু সমালোচনা আত্মসমালোচনা না করে
করা হোক, তাহলে আগামী দিনে অবশ্যই জঙ্গলমহল থেকে বিকল্প যাবে এবং জঙ্গলমহল থেকে বিকল্প হয়ে দেশের সামনে দাঁড়াবে। কারণ কলকাতা থেকে অনেক রাজনীতিবিদ, মানে অ্যাকচুয়ালি আমাদের জঙ্গলমহলে যেটা কথা হয় কলকাতা দিল্লির রাজনীতিবিদদের, অনেক রাজনীতিবিদকে আমরা চিনি যাদের পেছনে 100 জনও লোক নেই। জঙ্গলমহলে অনেক পলিটিশিয়ান আছে বা অনেক এমনি সাধারণ প্রতিবাদী মানুষ আছে যাদের পেছনে 500-1000 লোক আছে। তারা পলিটিক্যাল স্টাবলিশমেন্ট পাচ্ছে না, কলকাতা দিল্লি থেকে আসে, এখানে তারা রাজনৈতিক রায়ত্ব কায়েম করছে বা এখানকার মানুষকে মোটিভেট করছে, এখানকার মানুষকে পলিটিক্যাল নলেজ দিচ্ছে, কিন্তু তার থেকে অনেক বেশি এই মানুষগুলো লড়াকু, এই মানুষগুলো সৎ। তাহলে এই মানুষগুলোর মধ্যে সেই আত্মনির্ভরতা থাকা দরকার যে ওয়াই নট আমি কলকাতা যাব, আমি কলকাতায় গিয়ে কেন কলকাতার মানুষকে মোটিভেট করবো না, আমি কেন গিয়ে দিল্লিতে মোটিভেট করতে পারবো না, এটা ভাবতে হবে সবসময়। আমরা মানে মানসিকভাবে যদি আমি ধরে নিই যে আমি ডমিনেট, তাহলে কিছু করার নেই। মানসিকভাবে আপনাকে ভাবতে হবে যে আমার মধ্যে একটা অর্থনৈতিক পরিকল্পনা আছে, এই অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে আগামী দিনে দেশে সবুজ বিপ্লব হতে পারে, আগামী দিনে দেশে একটা পরিবেশের মধ্যে কোনো একটা স্বাভাবিক একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থান আসতে পারে, যাতে আগামী দিনে ভারত আরও বেশি সুন্দরভাবে থাকতে পারে। কেন থাকবে না? যদি আমরা কৃষি সভ্যতার সাথে যুক্ত থাকি, আমরা পরিবেশ বাঁচানোর লড়াইয়ের সাথে যুক্ত থাকি, যেগুলো মেন খাদ্য, পরিবেশ, ঠিক আছে, আমাদের মধ্যে অনেক বেশি এখানে অনেস্টি আছে বলেই বাইরের লোক লুটতে পেরেছে। আপনি এই এলাকার একটা মানুষকে দেখান যে কোথাও ইংল্যান্ড, আমেরিকা বা আমাদের দেশের অন্য রাজ্য থেকে গিয়ে 100 কোটি টাকা লুট করে নিয়ে আসছে, তাহলে এটা করে নিত। তার মানে একটা মানুষের মধ্যে যে সততা থাকা দরকার, যে অন্যান্য গুণগুলো থাকা দরকার, প্রত্যেকটা গুণ এখানকার মানুষের মধ্যে আছে। তাহলে এইসব মানুষগুলো যদি দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যায়, তাহলে অনেক বেশি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে তাদের মধ্যে এই ভাবনাগুলো শুধু পরিবর্তন ঘটানো, যে আমি পারবো, জাস্ট আমি পারবো ভাবনাটা থেকেই যদি সোনাম ওয়াংচু যদি এক জায়গায় অনশন করে সারা পৃথিবীর বুকে তার আন্দোলনকে ছড়াতে পারে, তাহলে কেন পারবেন? অ্যাকচুয়ালি গণতান্ত্রিক লড়াইগুলো এরকম, শুধু আমাকে ভাবতে হবে যে আমি পারবো ভাবলেই অ্যাকচুয়ালি পাওয়া যায়। যাই হোক অশোকদা, আমরা আমাদের আলোচনায় একদম শেষ দিকে চলে এসেছি। তো লাস্ট একটা প্রশ্ন আমরা রাখবো, সেটা হচ্ছে যে আগামী দিনের অনেক কথাই তুমি বললে, অলরেডি বলে ফেলেছো অনেক কথাই, তো তবুও লাস্ট একদম মানে সিঙ্গেল 1 মিনিটের মধ্যে একটা উত্তর চাইবো যে আগামী 10 বছরের মধ্যে কুর্মী সমাজ তথা গোটা জঙ্গলমহলকে কোন জায়গায় তুমি দেখতে চাও? 3টা সম্ভাবনা জায়গা আমি এখান থেকে তৈরি করব। যে জঙ্গলমহল আগামী দিনে রাজ্যের অর্থনীতি, দেশের অর্থনীতি নিয়ে চর্চা করবে। জঙ্গলমহল আগামী দিনে দেশের শিক্ষা স্বাস্থ্যর উপর যে গুরুত্বপূর্ণ ভূমিকা হওয়া দরকার, সেটা দেশকে আঙুল দিয়ে দেখাবে, কারণ দেশ এগুলোতে পিছিয়ে যাবে। জঙ্গলমহল যেহেতু পরিবেশের একটা পীঠস্থান, একটা সংস্কৃতির পীঠস্থান, সংস্কৃতি দিয়েও যে একটা ঐক্যের একটা সমন্বয় করা যায়, সেই সাংস্কৃতিক ঐক্য গড়ে তুলে উঠবে। ভাষা বাঁচানোর লড়াই যে গোটা বিশ্ব জুড়ে চলছে, জঙ্গলমহলও এরকম অনেক ভাষা আছে, সেই ভাষাগুলোকে বাঁচিয়ে রেখে দেখিয়ে দিবে যে মানুষের সমস্ত কিছু আইডেন্টিটি, অস্তিত্ব বাঁচিয়ে রেখেও দেশকে প্রগতির পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর সর্বোপরি পরিবেশ। আজকে জঙ্গলমহলে যারা ট্যুরিস্ট হিসাবে আসছে, জঙ্গলমহল আসারই কারণ পরিবেশ। আর এই পরিবেশেই যদি ধ্বংস হয়, তাহলে এই মানুষগুলো তো অ্যাকচুয়ালি জাস্ট লাইক যেমন আগে ব্রিটিশ এসেছিল লুটতে, তো আমার কাছে কিছু আছে বলে তারা আসছে। তাহলে আমার যে গুরুত্ব, যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে সঠিকভাবে রাখা এবং পথ দেখানো এখান থেকেই, যে এই পরিবেশকে একদিকে বাঁচিয়ে রাখা। জঙ্গলমহলে যে মিনারেলসগুলো আছে, মিনারেলসগুলোর সঠিক প্রয়োগ করা। আমার এখান থেকে মিনারেলস চলে যাবে, কিন্তু এই এলাকার ডেভেলপমেন্ট অনেক জায়গা থেকে পিছিয়ে যাবে। যদি সাপোজ আমরা বালিটাকে ধরি, আজকে বালি আমরা যখন ছোটো সময় দেখতাম যে বালির কী রেট ছিল আর বালি কীভাবে ইউজ হতো, আজকে আমার বাড়ির সামনে বালি, ঠিক আছে, আমি ইউজ করতে গেলে আমাকে কত টাকার মানে দিতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমার এলাকার যে সকল মিনারেলসগুলো, আজকে শালপাতা অর্থনীতি ধ্বংস হচ্ছে শুধুমাত্র ভুলভাল পলিসির জন্য। এক সময় দেখেছিলাম যে অনেক গ্রামের মহিলারা, ঠিক আছে, যারা কিছু করতে পারতো না, অন্তত 100 টাকা কামানোর মতো একটা জায়গায় ছিল। তো তাহলে একটা দিক থেকে এই পরিবেশকে মানে নষ্ট করা যাদের নামে অভিযোগ দিচ্ছে, তারা কখনো পরিবেশ নষ্ট করেনি, পরিবেশকে বাঁচিয়ে রাখতো, কারণ পরিবেশ তাদের সন্তান সম। কারণ যারা এই জঙ্গলে বসবাস করে, তারা পরিবেশকে সন্তান সম মনে করে বলেই জঙ্গলকে এতদিন ধরে লুট করেনি। তারা লুট করলে তাদের তো তাহলে মানে বাড়ি ঘর অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ হতো। তো এই জায়গাগুলোকে কেন্দ্র করেই আগামী দিনের লড়াই পরিকল্পনা তৈরি করা। আশা করি যেভাবে রাজনৈতিক শোষণ চলছে বা রাজনৈতিক শোষণটা বুঝতে পারছে জঙ্গলমহলের অনেক শিক্ষিত ছেলেমেয়েরা বা যারা রাজনৈতিকভাবে মানে অনেক বেশি অগ্রসর হয়েছে, তারা হয়তো দিশা দেখানোর জন্য হয়তো আসবে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে অনেক মানুষ আমার সাথে সংযোগ করেছেন, সেটা শিক্ষাবিদ হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে হয়তো তারা সামনের সারিতে আসছেন না, তারা আমাকে অনেক বিষয়ে সহযোগিতা করছে বলে আজকে আমি তো কনফিডেন্টলি বলতে পারছি পলিসির দিক দিয়ে। আমি আশা করব যে একটা সুন্দর জঙ্গলমহল বা সুন্দর রাজ্য বা সুন্দর দেশ যদি গড়তে চাই বা যদি উন্নয়ন করতে চাই, তো পলিসি আধারেই হবে। আর সেই পলিসিটা সামগ্রিক পলিসির ক্ষেত্রে হোক, প্রত্যেককে জায়গা বাঁচিয়ে রেখে প্রত্যেকের কনস্টিটিউশনাল রাইটস, কারণ ভারতবর্ষের প্রত্যেকের জন্য ব্যবস্থা আছে। এবার প্রত্যেকের ব্যবস্থার মধ্যে শুধু একটাই সমভাবনা, সমবন্টন, আর সকলের অধিকারটাকে আমাকে মানতে হবে যে আপনারও অধিকার আছে, আমারও অধিকার আছে। আমি যদি আপনার উপর বেশি ডমিনেট করতে যাই, তখন সেই জায়গায় সমস্যাটা আছে। তো এরকম একটা
বিচার থেকে তৈরি করা কোনো কিছুই অসম্ভব নয়। আমার মনে হয় সম্ভব, মানুষ যদি চেষ্টা করে তবে সম্ভব, মানুষ যদি চেষ্টা না করে তাহলে সব কিছু অসম্ভব। অবশ্যই সম্ভব। আর সেই আশা রাখেই অশোকদার সঙ্গে আমাদের এই বার্তালাপটা হলো, এবং আমরা আশা করবো যে আমাদের দর্শকদেরও এটা ভালো লাগবে। যাই হোক অশোকদা, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয়।